আসসালামু আলাইকুম। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তোমরা একটু দ্রুত শুধু কমেন্ট করে জানিয়ে দাও যে তোমরা বোর্ডে লেখাগুলো ঠিকভাবে দেখতে পাচ্ছ কিনা এবং তোমরা আমার কথাটা স্পষ্টভাবে শুনতে পাচ্ছ কিনা। তাহলে আমরা ক্লাসটা শুরু করে দেব। ক্লাসটা আজকে একটু বড় হতে পারে, লম্বা হতে পারে, এবং দ্রুত তোমরা এই ভিডিওটা শেয়ার করে দাও এবং তোমাদের বন্ধুদের মেনশন করে দাও, ঠিক আছে? আমি ইচ্ছা করে একটু 7-8 মিনিট দেরিতে এসেছি যেন তোমরা সবাই অ্যাটেন্টিভ থাকো, একটু ওয়েট করে থাকো, ঠিক আছে? তো অতি দ্রুত চলে আসো, ঠিক আছে? অতি দ্রুত চলে আসো আর আমাকে জানিয়ে দাও, দেখো বোর্ডের লেখাগুলো ঠিকভাবে বোঝা যাচ্ছে কিনা, ঠিক আছে? এবং বোঝা যাচ্ছে কিনা আমি একটু বলি, ঠিক আছে? তোমরা একটা কাজ করো, তোমরা একসাথে তোমরা কালার ব্লাইন্ড কিনা সেটাও আমি চেক করে ফেলি, ঠিক আছে? এখানে বোর্ডে আমি একটা লেটার লিখি, এই লেটারটা কি লিখছি তোমরা এটা একটু টাইপ করে দাও তো কমেন্টে, তাহলে আমি বুঝতে পারবো তোমরা লেখাটা ঠিকভাবে দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। ভাই এই লেটারটা একটু কমেন্টে লিখে দাও, তাহলে আমি বুঝে নিব তোমরা লেখাটা ঠিকভাবে দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। তাড়াতাড়ি, তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিব, ঠিক আছে? হ্যাঁ, অনেকে লিখছো, সবাই তাড়াতাড়ি লিখে দাও যে আমার বোর্ডে যে লেখাটা লিখেছি এটা লেখাটা দেখতে পাচ্ছ কিনা আর আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা। ফ্যান্টাস্টিক, তাহলে আমরা আশা করছি সবাই জয়েন হয়ে যাচ্ছে। আমরা ক্লাসটা একবারে শুরু থেকে শুরু করে দিই, ঠিক আছে? তো দেখো, আজকে আমরা তোমাদের যে প্রি মেডিকেল যে ব্যাচটা ছিল, আমি ব্যাচটার নাম লিখে দিই, এটা সায়েন্স আড্ডায়। প্রথমেই তাহলে সায়েমকে আমি অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি, কারণ সে খুবই সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে এবং সে আসলে এমনভাবে এত কম কোর্স ফির মাধ্যমে তোমাদের অনেকের উপকার করছে সেটা বলার মতো না, ঠিক আছে? তো সে আমারই বুয়েটেরই 18 ব্যাচ জুনিয়র, আমার একটু, তো তাকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে, এরকম একটা ক্রাইটেরিয়া তৈরি করার জন্য। তো এই প্রি মেডিকেলের আজকে যে ক্লাসটা সেটা পাবলিক গ্রুপে সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে। তো ফ্যান্টাস্টিক, আমরা আজকে শুরু করব এবং আমি চেষ্টা করব পুরা কমপ্লিট বেসিকটা ডেভেলপ করতে, ঠিক আছে? আমরা ইঞ্জিনিয়ারিংয়ের ম্যাথগুলো করাবো না, বাট যেই জায়গাগুলোতে তোমরা ভুল করো সেই জায়গাগুলো দেখাবো। এবং আমার পরিচয় তোমরা অনেকেই জানো, তো আমি সিএসসি বুয়েটে পড়ি। তোমাদের সোজা কথা আমি বলি, আমার বিশ্বাস এখানে তোমরা এমন কেউ নাই যে ভেক্টর অধ্যায়টা পড়োনি এবং বই খুলে দেখো নাই, কারণ এটা এমনই একটা অধ্যায়, এটা সবাই খুলে দেখছো, ঠিক আছে? অন্তপক্ষে যারা 9-10-এর যদি কেউ থাকো কোনোভাবে, তারাও আসলে ভেক্টর অধ্যায়টা তাদের 9-10-এর বই খুলে দেখেছো, ঠিক আছে? এবং পড়া আসলে একই টাইপেরই। সো যেহেতু তোমরা খুলে দেখেছো, তোমরা সবাই এই অধ্যায়ের তুলনামূলক অনেক কিছুই জানো। আজকে আমার ক্লাসটা অনেক বেশি থাকবে মানে কমিউনিকেশনের, আমি অনেক বেশি প্রশ্ন করবো এবিসিডি দিয়ে, আর তোমরা কমেন্টে জাস্ট এবিসিডি লিখবা, ঠিক আছে? জাস্ট পার্টিসিপেশন করবা। তো প্রথমেই বলি, দেখো আমাদের মানুষের ব্রেন তো নার্ভ সেল দিয়ে গঠিত না, তো আমাদের ব্রেনটা এরকমই, ওই যে বলে না একটা প্রবাদ আছে, কেউ দেখে শিখে কেউ ঠেকে শিখে। তো আমরা ধরো একটা জিনিস খুব সুন্দর করে পড়েও শিখে যাইতে পারি, বাট আমাদের মধ্যে এই সংখ্যাটাই বেশি যারা আসলে পড়ে শিখি না। আমরা একটা জিনিস যখন ভুল করি তখনই শিখি। সো তোমরা পার্টিসিপেট করো, যখন তোমার একটা উত্তর ভুল হবে এই জিনিসটা আর জীবনে কখনো ভুল হবে না, কারণ তোমার মনে হবে ওই যে একদিন রাতুল ভাইয়ের ক্লাস করেছিলাম এই অপশনটা তো ভুল হয়েছিল। সো আজকের ক্লাসে আমরা পার্টিসিপেট করবো, ঠিক আছে? তাহলে ঠিক আছে, মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকেই তোমরা জয়েন করছো। আমরা শুরু করি, ঠিক আছে? রেডি? তাহলে আসো আমরা শুরু করে দিই। তাহলে প্রথমেই আমরা শুরু করি, আমরা এই জিনিসটা তো পড়বো তাই না, ভেক্টর। তো ভেক্টর জিনিসটা আসলে কি, আমরা এটা দিয়ে শুরু করি, ভেরি ইম্পর্টেন্ট। তো তোমাদেরকে যদি আমি জিজ্ঞেস করি, আমি জানি তোমরা মোস্ট অফ দ্য স্টুডেন্ট বলো ভাই ভেক্টর একটা রাশি। তো ভেক্টর কিন্তু আসলে রাশি না, রাশিকে দুই ভাগে ভাগ করা যায়, একটা স্কেলার রাশি, একটা ভেক্টর রাশি। ভেক্টর ইটসেলফ, এটা একটা আইডেন্টিটি আছে, ভেক্টর ইটসেলফ একটা অপারেটর, ঠিক আছে? অপারেটর, ভেক্টর ইটসেলফ একটা অপারেটর। কেমন ধরনের অপারেটর? ধরো তোমরা তোমরা চিন্তা করো, ধরো তোমরা সাইন ইউজ করছো না, সাইন কি করে দেখো, সাইনের পেটের মধ্যে যদি আমরা 30 লিখি, তাহলে সে কি করে, এই 30-এর ভ্যালুটাকে এমন করে চেঞ্জ করে যে সে হয়ে যায় হাফ। তার মানে কি, সাইন 30-এর উপর একটা অপারেশন করছে। তোমরা তো মেডিকেলে ডাক্তার হবা তাই না, তাহলে তোমাদেরকে অপারেশনের ভাষাই বোঝায়। 30-এর উপর একটা অপারেশন করে বানাই দিল হাফ। মানে ধরো তোমার তোমার হার্ট গেছে নষ্ট হয়ে, তোমার হার্ট চেঞ্জ করে আরেকটা হার্ট লাগাই দিল। এই অপারেশন কে করে, এই সাইনটা করে। ঠিক তেমনই ধরো নর্মাল তোমাকে যদি বলি, এই 2D প্লেনে ধরো এইটুকুটা ধরো বললাম 1, এইটুকুটা বললাম 2, তুমি কি বলবা ভাইরা, এই বিন্দুটা হচ্ছে 1,2, তাই তো বলবা তাই না, বলো না? তো ভেক্টর কি করে ভাইরা জানো, এই যে বিন্দু আছে না, সিম্পল একটা বিন্দু, এই বিন্দুর আগে ধরো আমি একটা আই লাগাই দিলাম আর 2 এর আগে একটা জে লাগাই দিলাম। এই আই আর জে কি করে, এই জিনিসটার মধ্যে মান দিয়ে দেয় এবং একটা দিক দিয়ে দেয়।
সো ভেক্টর কি করলো, একটা পয়েন্টকে একটা মান দিল, একটা দিক দিল, সো দ্যাট এই ভেক্টর হচ্ছে একটা অপারেটর। ঠিক আছে, তো এখন একটা মজার জিনিস কি জানো, তোমরা তো মেডিকেলে পরীক্ষা দিবে ভাইরা, তোমাদের বায়োলজিতেও আরও একটা ভেক্টর আছে। সো মেডিকেলে যখন তোমরা পরীক্ষার কোশ্চেন মানে পরীক্ষায় যখন পরীক্ষা দিতে বসবা, তোমাদের তো বলা থাকবে না এই কোশ্চেনটা ফিজিক্স থেকে এসছে না বায়োলজি থেকে এসছে, বলা থাকে থাকে নাকি, থাকে না তো। তাহলে 100টা কোশ্চেনের মধ্যে ধরো ভেক্টর থেকে মানে একটা কোশ্চেন করলো, তো ভেক্টর ওয়ার্ডটা বায়োলজিতে ইউজ হয়। সো তোমাকে বায়োলজির ভেক্টর জিনিসটা কি এটাও কিন্তু মাথায় রাখতে হবে। তো সোজা কথায় ভেড়া মনে রাখবা, বায়োলজিতেও ভেক্টর নামে আরেকটা জিনিস আছে। তো ফিজিক্সে ভেক্টর কি, এটা একটা অপারেটর, আবার ভেক্টর এক ধরনের রাশিও হতে পারে যে রাশিটার মান এবং দিক দুইটাই থাকে। বাট বায়োলজিতে ভাইয়ারা, বায়োলজিতে বায়োলজিতে ভাইয়া ভেক্টর মিন করে হচ্ছে বাহক। খুব খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু, ঠিক আছে। এখন আবার করোনা ভাইরাসের টাইম চলছে, বায়োলজিতে ভেক্টর মানে হচ্ছে বাহক। তাহলে বায়োলজিতে ভেক্টর মানে কি, বাহক। বাহক মানে এই ভেক্টর মানে বায়োলজির ভেক্টর মিনিং হচ্ছে যা কোনো একটা প্যাথোজেন ক্যারি করে নিয়ে যায় বাট নিজে কোনো রোগ সৃষ্টি করে না। খুব সহজ একটা উদাহরণ দেয়, বেশি কিছু বলা লাগে না। ওই যে তোমরা অ্যানোফিলিস মশা শিখেছো না, মশা, ম্যালেরিয়া অধ্যায়ে মশা পড়ো না, মশা। মশা কি করে, ম্যালেরিয়া বাহন করে। দেখো মশা ম্যালেরিয়া বাহন করে, এই যে ম্যালেরিয়া মশা বাহন করে, ম্যালেরিয়ার জীবাণুটা বাহন করে, এই ম্যালেরিয়াটাকে তুমি কি বলতে পারো, এই ম্যালেরিয়ার জন্য এই মশাটাকে তোমরা বলতে পারো ভেক্টর। তাহলে এটা আবার বায়োলজিতেও মিন করে, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে ঝট্ট করে আমরা আমাদের প্রথম আজকের যেই এমসিকিউ উত্তর তোমরা সবাই দিয়ে দাও, ঠিক আছে। তোমরা সবাই পার্টিসিপেশন করো, আমি লিখে দিচ্ছি ভাইরা, যে ভেক্টর সম্পর্কে, দেখো ভেক্টর সম্পর্কে, এটা হচ্ছে কোশ্চেন 1 আমাদের। ভেক্টর সম্পর্কে কোনটি ভুল, ঠিক আছে। 1 নম্বর অপশন, এ নাম্বার অপশন ভেক্টর মানে অপারেটর। তাহলে 1 নম্বর অপশন হচ্ছে ভেক্টর, এটার মিনিং হচ্ছে অপারেটর। বি নাম্বার অপশন হচ্ছে ভেক্টর এক ধরনের রাশি। সি নাম্বার অপশন হচ্ছে ভেক্টর কে, এটা অ্যানোফিলিস মশা, অ্যানোফিলিস মশা। ডি নাম্বার অপশন ভেক্টর সাইন অপারেটর। তাড়াতাড়ি একটু কমেন্ট করে জানা দাও ভাই এই প্রশ্নটার উত্তর কি হবে। ভেক্টর সম্পর্কে দেখো ভাইরা কোশ্চেনটা কি, এই যে ভেক্টর বলা নাই কিন্তু ফিজিক্সের ভেক্টর না বায়োলজির ভেক্টর বলা আছে, বলা নাই। ভেক্টর সম্পর্কে কোনটি ভুল, ঠিক আছে, কোনটি ভুল, ভুল্য হয়ে গেছিল, কোনটি ভুল। এ নাম্বার অপশনে ভেক্টর একটা অপারেটর, বি নাম্বারে ভেক্টর একটা রাশি, সি নাম্বারে ভেক্টর হচ্ছে অ্যানোফিলিস মশা, আর ডি নাম্বারে হচ্ছে ভেক্টর সাইন অপারেটর, ঠিক আছে। কোনটা এর মধ্যে ভুল তাড়াতাড়ি কমেন্ট করে জানাও ভাইরা কোনটা ভুল। আচ্ছা দেখি আমরা এখানে দেখতে পাচ্ছি রুবাইরা নুসরাত ডি, তানভীর আহমেদ ডি, রায়হানা ইসলাম ডি, নূর সাবা মুন ডি। বাহ, সবাই সঠিক উত্তর দিয়েছো, ফ্যান্টাস্টিক, খুশি হয়ে গেলাম। তার মানে ভেক্টর সম্পর্কে ভুল হচ্ছে সাইন অপারেটর, ভেক্টর সাইন অপারেটর না, ঠিক আছে। তাহলে আমরা কি শিখলাম, একটা হলো নতুন জিনিস কিন্তু শিখতে হবে আমাদের, ভেক্টর একটা অপারেটরও ঠিক আছে, একটা রাশিও ঠিক আছে, ভেক্টর যে কোনো জীবাণুর বাহকও হতে পারে, এটাও ঠিক আছে, অ্যানোফিলিস মশা ম্যালেরিয়ার বাহক, কিন্তু ভেক্টর সাইন অপারেটর না, ঠিক আছে। সো আমরা ভেক্টর সম্পর্কে একটা এমসিকিউ শিখে ফেললাম। এবার আমরা চলে যাই মূল ভেক্টর জিনিসটা অ্যাকচুয়ালি কি মিন করে ভাইরা, কেন আমাদের এই ভেক্টর জিনিসটার দরকার হয়েছে, বা আমরা এই ভেক্টর জিনিসটা শিখে কি করব। আচ্ছা দেখো, ভেক্টর জিনিসটা অন্য কোথাও থেকে আসে নাই। তোমরা যারা ম্যাথ আছে, অনেকের আবার মেডিকেলে ম্যাথ নাও থাকতে পারে, কিন্তু 9, 10-এও পড়ছো, দেখো তোমরা কিন্তু সরল রেখা এই জিনিসটা মনে হয় পড়েছো, সরল রেখা। আবার যাদের ইন্টারে ম্যাথ আছে তোমরা নাম শুনবা জটিল সংখ্যা, ঠিক আছে। তো সরল রেখা, জটিল সংখ্যা, এই দুইটা জিনিসই মেনলি ভেক্টরের মতো কাজ করে, ঠিক আছে। এই দুইটা জিনিস এবং ভেক্টর খুবই সদৃশ একটা জিনিস। আমি তোমাকে এখন একটা জিনিস বলি, ধরো আমার যদি একটা 2D জিনিস হয়, 2D জিনিস কি হতে পারে ভাইয়ারা বলো তো, 2D জিনিস কি হতে পারে, ধরো যে কোনো একটা তল, একটা যে কোনো ধরো একটা সারফেস, ধরো এই যে একটা সারফেস,
এই এই একটা জিনিস একটা 2D জিনিস, মানে একটা তল, ঠিক আছে, ধরো মাটিটা, মেঝাটা, এটা একটা 2D জিনিস, 2 ডাইমেনশন জিনিস। তো এই যে 2 ডাইমেনশন জিনিস, এই 2 ডাইমেনশনে কিন্তু আমরা সরল রেখা দিয়ে সব হিসাব করে ফেলতে পারি। মানে ধরো এটা যদি আমার এক্স অক্ষ হয়, এটা যদি ওয়াই অক্ষ হয়, আমি কিন্তু এই বিন্দুর দূরত্ব বাইর করে ফেলতে পারবো। এই বিন্দু মানে এই বিন্দুটা এক্স অক্ষের সাথে কত কোণে আছে তাও বাইর করে ফেলতে পারবো, এটাও কত কোণে আছে তাও বাইর করে ফেলতে পারবো। মেন কথা কি, 2Dতে আমি সরল রেখা দিয়ে অ্যাকচুয়ালি সব করে ফেলতে পারি। কিন্তু ভাইরা যখন 3D চলে আসবে, কেমন, এই যে এরকম ত্রিমাত্রিক 3টা কাঠামোওয়ালা জিনিস যদি চলে আসে, তখন কি করব? তখন সরল রেখা ফেল করে। কারণ 2D জিওমেট্রির কাজ আমরা 3 মাত্রিকে করতে সমস্যা হয়ে যায়। 2 মাত্রিকে আমরা কত সহজে দুইটা সরলরেখার মাঝখানে কোণ বের করে ফেলতে পারি। ত্রিমাত্রিক বা সামনে ধরো যদি 4th ডাইমেনশন হিসেবে টাইম আমরা স্বীকৃত দিয়ে দিই, তখন কি আমরা করতে পারবো? তখন আমরা ওই জিনিসটা কিন্তু করতে পারবো না ভাইয়েরা। তাই ভেক্টরটা আমাদেরকে এই জায়গা থেকে জানতে হয়। তাহলে ভেক্টরের উদ্দেশ্য কি? যতগুলো ডাইমেনশনই থাকুক, কাজ যেন আমরা করতে পারি, এটা হচ্ছে ভেক্টরের উদ্দেশ্য। মনে রেখো ভাইয়ারা, ঠিক আছে? আচ্ছা, যেহেতু দেখো ভাইয়ারা আমি একটু নতুন স্টাইলে ক্লাস নেই, তো তোমরা একটা কাজ করবা, আমার ক্লাসগুলো সুন্দর করে নোট করবা এবং সায়েন্স আড্ডাতে আমার নাম লিখে, ইনস্ট্রাক্টর নাম লিখে পোস্ট দিবা। তোমরা চাইলে আমার গ্রুপেও পোস্ট দিতে পারো, আরে ফিজিক্স, আমি খুশি হবো, ঠিক আছে? তোমরা পোস্ট দিবা, খাতাটা দেখতে ভালো লাগে। এবার তাহলে দেখো, আমরা যদি একটা ত্রিমাত্রিক জায়গায়, ধরো 3D প্লেনে, মানে এই তো আমি সহজভাবে দেখাই, আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য নিয়ে এসেছি। দেখো তোমরা এটা দেখতে পাচ্ছ কিনা? তো এটা দেখার আগে তোমরা একটা কাজ করো, তোমরা তোমাদের ঘরের কোণার দিকে তাকাও, ঘরের যে কোনো একটা কোণার দিকে তাকাও। তুমি তোমার ঘরের কোণার দিকে দেখতে পারবা ওই একটা 3টা রেখা একটা বিন্দুতে ছেদ করেছে। ঠিক ওই জায়গাটা আমি এখানে নিয়ে এসেছি। দেখো, এটা আসলে তোমাদের অ্যাসাইনমেন্ট 2-এর মানে সব জায়গায় ভুল সলিউশনের ব্যাখ্যা বোঝানোর জন্য এটা আনছিলাম, ঠিক আছে? তো দেখো, এই যে এখানে একটা জিনিস আছে, ভালো করে খেয়াল করো। তোমরা যদি ভালো করে দেখো, তোমরা দেখতে পারবা এটা একটা অক্ষ, এটা আরেকটা অক্ষ, এটা আরেকটা অক্ষ, 3টা অক্ষ পরস্পরের সাথে লম্ব থাকে। আমি যদি এই 3টার মধ্যে এই জায়গাতে একটা বিন্দু তোমাকে দিয়ে দিই, ধরো এই জায়গায় একটা বিন্দু দিয়ে দিই, তুমি সরল রেখা দিয়ে হিসাব করতে গেলে তোমাদের জন্য হিসাবটা অনেক জটিল হয়ে যাবে। তুমি জাস্ট বিন্দুর স্থানাঙ্ক 3টা লিখতে পারলা, ওই বিন্দু আর আরেকটা বিন্দু দিলাম এখানে, বা আরেকটা বিন্দু এখানে দিলাম, এই 2টা বিন্দুর মধ্যে কোণ বা এই 2টা বিন্দুর মধ্যে অনেক হিসাব করতে তোমাদের অনেক প্যারা হয়ে যাবে। বাট ভেক্টর দিয়ে যদি আমরা করি, ইজিলি ডট গুণন দিয়ে করে ফেলতে পারবো, আরও অনেক অপারেশন দিয়ে করে ফেলতে পারবো। এই ত্রিমাত্রিক এই জিনিসগুলোর জন্য ভেক্টরের তাহলে উৎপত্তিটা হয়েছে, ঠিক আছে? এখন খুব সহজ করে আমরা ভাইরা বোঝার চেষ্টা করি যে এই যে কাঠামোটা, এই ত্রিমাত্রিক কাঠামোতে ভেক্টরের কাজটা কি, ঠিক আছে? এই ত্রিমাত্রিক কাঠামো, ধরো এই জায়গায় একটা বিন্দু আছে, এখানে ধরো একটা বিন্দু, ঠিক আছে? সরলরেখায় যেমন বিন্দু থাকে, ধরো এই ত্রিমাত্রিক জিনিসের এখানে এটা একটা বিন্দু, সাপোজ এটা একটা বিন্দু, আর কিচ্ছু বোঝার দরকার নেই। এই বিন্দুটার আমি পরিচয় জানতে চাই। তোমার যেমন নাম আছে, বাপের নাম আছে, কলেজ আছে, অনেক কিছু আছে, পরিচয় আছে না? এই বিন্দুটা যদি পরিচয় জানতে চাই, তাহলে ভেক্টরিক্যালি কি বলে জানো? চোখ বন্ধ করে, এটাকে যদি আমরা এক্স অক্ষ বলি, এটাকে যদি ওয়াই অক্ষ বলি, এটাকে যদি জেড অক্ষ বলি, চোখ বন্ধ করে লম্ব আঁকবা, এই লম্ব, আর জেড অক্ষটাকে এই বাড়ায়, এই ধরো জেড অক্ষের উপর লম্ব, 3টা লম্ব আঁকবা। মানে মেন কথা কি, ওই বিন্দু থেকে 3টা অক্ষের উপরে লম্ব আঁকতে হবে। তাহলে দেখো, এক্স অক্ষের উপরে লম্ব আঁকলাম, মূলবিন্দু থেকে ওর একটা দূরত্ব পাবো, ওয়াই অক্ষের উপর লম্ব আঁকলাম, মূলবিন্দু থেকে ওর আরেকটা দূরত্ব পাবো, জেড অক্ষের উপর লম্ব আঁকলাম, মূলবিন্দু থেকে ওর আরেকটা দূরত্ব পাবো। 3টা দূরত্ব যদি পেয়ে যায় আমি, তাহলে এই যে 3টা দূরত্বকে ধরো 3টা বাক্সে বসাবো, 3টা বাক্সে বসায় এক্স অক্ষ থেকে দূরত্বের ওখানে আই ক্যাপ বসাই দিব, ওয়াই অক্ষে জেড ক্যাপ বসাই দিব, আর জেড অক্ষে কে ক্যাপ বসাই দিব। তাহলে আমার যে কোনো ধরনের ভেক্টর হয়ে যাবে। এটা হচ্ছে ভেক্টর বানানোর ওয়ে, ঠিক আছে? আমরা জাস্ট ওয়েটা বুঝলাম, এই জিনিসটা বোঝা খুব দরকার, ঠিক আছে? এবার আমরা তোমাদের মেডিকেলের যেই মেন, মানে এখান থেকে কোশ্চেন আসলে 90% কেসে যেই কোশ্চেন চলে আসে, আমরা সেটাতে চলে যাই। খুবই সহজ কোশ্চেন, কিন্তু তোমরা অনেক ধরনের ছন্দ মন্দ তর্ক বিতর্ক করে ভুল করো, ঠিক আছে? তো খুব সহজ কোশ্চেনটা হচ্ছে এরকম, স্কেলার রাশি কোনটা আর ভেক্টর রাশি কোনটা, আর ভেক্টর রাশি কোনটা, ঠিক আছে? এর এক্সাম্পল, ঠিক আছে? এই জিনিসটা তোমরা প্রচুর ভুল করো। তোমরা কি করো, কত ধরনের ছন্দ মন্দ কন্দ আছে মনে রাখো, ওই ছন্দ মনে রাখার জন্য আরো 10টা ছন্দ তোমার মনে রাখতে হয়, দিয়ে পারোই না পরীক্ষার হলে। সিম্পল কথায় আসি, ঠিক আছে? দেখো, আমরা প্রথমে ভেক্টর রাশি ডিনোট করব। তো মনে রাখবা, দেখো ফিজিক্সে মূল কাজটা করে কি ফিজিক্সে, বলো তো ভাইরা? ফিজিক্সে মূল যে কাজ বা আমরা মূল যে জিনিসটা ফিজিক্সে ফিল করি, সেটার উৎপত্তি হয় ফোর্স থেকে। কোথা থেকে? ফোর্স থেকে।
কোত্থেকে? ফোর্স থেকে। তো ফোর্স মানে হচ্ছে বল, তাই না? তাহলে এই বল একটা ভেক্টর রাশি। এখন দেখো, এই বল থেকে তুমি যত কিছুকে উৎপন্ন করতে পারবা তারা সবাই ভেক্টর, কিন্তু ঠিকভাবে উৎপন্ন করতে হবে, উৎপন্ন করতে জানতে হবে, নাহলে হবে না। তাহলে দেখো, এই জিনিসটা খাতায় তোলার থেকে আমি যেভাবে বলছি তুমি যদি নিজে বলতে পারো, এই এমসিকিউ এর 1 নাম্বার তোমার শিওর, গ্যারান্টিড। এই 1 নাম্বার তুমি পাবাই, গ্যারান্টিড। দেখো, এই বল থেকে আমরা কি কি পেতে পারি? দেখো, আমরা যদি বল থেকে সোজাভাবে ডিরাইভ করি, আমরা ত্বরণ পেতে পারি, আমরা বল থেকে সরণ পেতে পারি। কোনো সন্দেহ? কোনো সন্দেহ নাই। তাহলে বল থেকে আমরা ত্বরণ পেতে পারি, সরণ পেতে পারি, এরা সবাই ভেক্টর রাশি। আবার এখন দেখো, এই বল থেকে আমরা কি পেতে পারি? আমরা বল থেকে ভরবেগ পেতে পারি। তাহলে আমরা বল থেকে কি পেতে পারি? ভরবেগ পেতে পারি ভাইরা, কারণ ভরবেগের পরিবর্তনের হারকেই তো বল বলে। তাহলে বল থেকে ভরবেগ পেতে পারি। তাহলে ভরবেগ যেমন পেলাম, এই ভরবেগ থেকে আমরা কৌণিক ভরবেগও পেতে পারি। জাস্ট কৌণিক লাগায় দাও সামনে, কৌণিক ভরবেগ পেতে পারি। আবার কৌণিক ভরবেগ থেকে আমরা টর্ক পেতে পারি। বা কি মজার কথা, এই টর্ক থেকে আবার এই ধরনের ত্বরণ সরণ, এই দুটা জিনিসও পেতে পারি। জাস্ট সামনে একটা অ্যাঙ্গুলার লাগায় দাও, তাহলে এই প্রত্যেকটা জিনিস ভেক্টর। এবার খেয়াল করি, দেখো, তাহলে এই প্রত্যেকটা জিনিস কিন্তু ভেক্টর। এখন এই বল থেকে তাহলে এই কয়টা জিনিস ভেক্টর আমরা জানলাম। এবার খেয়াল করো, এই বলের আবার কিছু ধর্ম আছে, যার জন্য এই বল থেকে আবার অনেক জিনিস স্কেলার হয়ে যায়। এই বল থেকেই অনেক জিনিস স্কেলার হয়ে যায়, এটাই খুব ইম্পর্টেন্ট। যেমন কি, ধরো কাজ, যত ধরনের কাজ আছে প্রত্যেকটা কাজ স্কেলার রাশি। ভালো করে খেয়াল করো, তাহলে কাজ কত ধরনের হতে পারে? কৌণিক কাজ বলো, রৈখিক কাজ বলো, যেমনে কাজ বলো, প্রত্যেকটা কাজ স্কেলার রাশি। কত ধরনের শক্তি আছে, তাপ শক্তি, বিদ্যুৎ শক্তি, শব্দ শক্তি, সৌর শক্তি, সব কি রাশি হবে? স্কেলার রাশি। যত ধরনের ক্ষমতা আছে, ভালো করে শোনো ভাইরা, দীপন ক্ষমতা বলো, উমুক ক্ষমতা বলো, ঘোড়ার ক্ষমতা বলো, মানুষের ক্ষমতা বলো, ইঞ্জিনের ক্ষমতা বলো, সব স্কেলার রাশি। এবার ভালো করে খেয়াল করো ভাইরা, তাহলে কাজ থেকে আমরা এই কটা রাশি তো পেলাম, এটা সবাই পারো। তোমরা যে জায়গায় ভুল করো, দেখো, তোমরা চাপ কি রাশি এটা কিন্তু খুঁজে পাও না। চাপ একটা স্কেলার রাশি, চাপের কোনো নির্দিষ্ট দিক নাই ভাইরা। তোমাকে যদি বলি তুমি খাড়া একটা জায়গার উপর দাঁড়ায় আছো, তুমি চাপের দিক দিতে পারবা। আমি যদি তোমাকে বলি ভাইরা, ধরো এই বোতলের মধ্যে, ধরো একটা বোতলের মধ্যে তোমাকে আমি গ্যাস দিয়ে দিলাম, এই গ্যাসের চাপের দিক কোন দিকে? বলতে পারবা? বলতে পারবা না। চাপের কোনো নির্দিষ্ট দিক নাই, চাপ একটা স্কেলার রাশি। তাহলে চাপ যা, চাপের ভাইয়ের নাম হলো পীড়ন, তার মানে পীড়নও স্কেলার রাশি হবে। ক্লিয়ার? পীড়নও স্কেলার রাশি হবে, ইম্পর্টেন্ট। তারপরে যত ধরনের গুণাঙ্ক আছে ভাইরা, গুণাঙ্ক, সব ধরনের গুণাঙ্ক স্কেলার রাশি হবে। বিষয়টা ধারাবাহিকভাবে খেয়াল করো, নাহলে তুমি 200টা রাশি মুখস্থ করতে পারবা নাকি? কোনোদিনই মুখস্থ করতে পারবা না। এবার দেখো, তাহলে আমরা বলের যাবতীয় ডিটেলস এখানে দেখলাম। এবার আসি, দেখো ভাইরা, আর কি জিনিস ভেক্টর হতে পারে? এরপরে যে জিনিসটা ভেক্টর হতে পারে তার নাম আমরা বলি প্রাবল্য। ভালো করে খেয়াল করো ভাইরা, প্রাবল্য। তাহলে প্রাবল্য কি জিনিস? অল টাইপ অফ প্রাবল্য, শুধু ইলেকট্রিক, মহাকর্ষীয় এগুলা মনে করলে হবে না। অল টাইপের প্রাবল্য, যে কোনো ধরনের প্রাবল্যকে ডিফাইন করা যায় এফ ডিভাইডেড বাই একটা বক্স দিয়ে। আবারও বলতেছি ভাইরা, এফ ডিভাইডেড বাই বক্স দিয়ে আমরা যে কোনো ধরনের প্রাবল্যকে ডিনোট করতে পারি। ঠিক আছে? তাহলে এই বক্সের মধ্যে কি কি হতে পারে? দেখো, এই বক্সের মধ্যে চার্জ হতে পারে, এই বক্সের মধ্যে ভর হতে পারে, এই বক্সের মধ্যে মেরু শক্তি হতে পারে। তাহলে যে কোনো ধরনের প্রাবল্যকে আমরা এই কোয়েশ্চেনটা দিয়ে ডিনোট করতে পারি। তাহলে এটা দিয়ে যদি আমরা ডিনোট করতে পেরে থাকি, তাহলে খেয়াল করো, প্রাবল্য যত ধরনের প্রাবল্য আছে, আবারও বলি, যত ধরনের প্রাবল্য মানে কি? মহাকর্ষীয় প্রাবল্য, তড়িৎ প্রাবল্য, চুম্বক প্রাবল্য, যার প্রাবল্য বা তার প্রাবল্য, সব ভেক্টর রাশি। ঠিক আছে? তাহলে আমরা প্রাবল্য কি পেয়ে গেলাম? ভেক্টর রাশি পেয়ে গেলাম। ঠিক আছে? এবার দেখো, এই যে বল, আমরা আবার একটু বলে চলে যাই। এই বলের আবার অনেকগুলো জ্ঞাতি গোষ্ঠী আছে। যেমন ধরো ঘর্ষণ বল আছে না, ঘর্ষণ বল। তারপরে আবার কতগুলো ভাগ আছে, আমি সুন্দর করে পড়াইছি। টেনশন, তারপর আছে কম্প্রেশন। এই ভাগগুলোকে বলা হয় ইন্টারনাল ফোর্স, ইন্টারনাল ফোর্স, ইন্টারনাল ফোর্স। তো এই প্রত্যেকটা জিনিস কি? এরাও ভেক্টর, কোনো সমস্যা নাই। এখন প্রশ্ন হচ্ছে, এরা যদি ভেক্টর হয়ে থাকে তাহলে দুটো এমসিকিউ আমরা করবো। ঠিক আছে? দেখি তোমরা কোশ্চেন নাম্বার 2 তাড়াতাড়ি কমেন্ট করো।
পৃষ্ঠটান, পৃষ্ঠটান এটা কেমন রাশি? এ নাম্বার অপশন স্কেলার, বি নাম্বার অপশন ভেক্টর। তাড়াতাড়ি কমেন্ট করো, পৃষ্ঠটান স্কেলার না ভেক্টর? স্কেলার না ভেক্টর? স্কেলার নাকি ভেক্টর? আচ্ছা, তোমরা অনেকে মনে হয় ভাইয়া ঝাপসা দেখতে পাচ্ছ, কিন্তু এখান থেকে কিন্তু আমি নিজেই ক্লিয়ার দেখতে পাচ্ছি। তার মানে তোমাদের মানে অনেক জায়গায় হয়তো বৃষ্টির কারণে তোমাদের ডাউনলোডিং স্পিডের সমস্যা আছে, আপলোড কিন্তু এইচডি কোয়ালিটিতেই হচ্ছে, কোনো সমস্যা নাই। ওরে বাবা, তাহলে অনেকে তো খালি ভেক্টর ভেক্টর ভেক্টর, ফাহমিদা নওরিন ফারিয়া ভেক্টর, রিয়াদ হোসেন ভেক্টর, এমডি মেহেদি বলছো স্কেলার, সাদিয়া শাম্মী বলছো ভেক্টর, নওশিন জাহান নাবিয়া রা বলছো ভেক্টর। ওরে বাবা রে, এত ভেক্টরের গীত কেন? না না না, তোমাদের ভুল করতে দিব না, এই গণতান্ত্রিক দেশ, কিন্তু ভুল করতে দিলাম না, ঠিক আছে? তাহলে এই উত্তরটা তোমরা দিতে পারলে না কেন গো? এখানে তো আমি ইচ্ছা করে এই উত্তরটা না বলে দিয়ে তোমাদেরকে বলেছিলাম। এ দেখো, এই পৃষ্ঠটান একটা স্কেলার রাশি, সব ধরনের এখানে জিনিস লিখেছি, দেখো বিভিন্ন ধরনের ফোর্স লিখেছি, কিন্তু একটা জিনিস খেয়াল করো ভাইরা, এখানে চাপ এবং পীড়নও তো লিখেছি, লিখিনি? চাপ এবং পীড়ন এখানে লিখিনি? লিখেছি তো। চাপ এবং পীড়নের যেরকম ডেফিনেশন, পৃষ্ঠটানের ডেফিনেশন সেম অ্যাজ লাইক। তোমরা মিলাই দেখো ভাইরা, চাপ এবং পীড়ন, আমরা চাপকে যেভাবে ডিনোট করি, পৃষ্ঠটান ওয়ান টাইপ অফ সেম টাইপ অফ ডিনোটেশন। চাপ যেমন করে তোমরা বলো স্কেলার রাশি, ঠিক তেমনই করে পৃষ্ঠটানও স্কেলার রাশি। ইট ইজ নট ভেক্টর, এটা অবশ্যই স্কেলার রাশি, সেম এস চাপ, ঠিক আছে? না মিলাতে পারলে পরে আমাকে বললো, আমি আরও সুন্দর করে বুঝাই দেবনি। সবসময় মনে রাখো, পৃষ্ঠটান আর চাপ এরা ওয়ান টাইপ অফ ভাই ভাই, ঠিক আছে? এরা অবশ্যই স্কেলার রাশি। এই দুইটার ডেফিনেশন যেইভাবে করে ফিজিক্সে ডিনোট করা, পৃষ্ঠটানের ডেফিনেশন ঠিক তেমন করে ডিনোট করা। যদি ডিপলি, যখন 7 নম্বর অধ্যায়ে যদি আমি কখনো ভাগ্যে জুটে, তাহলে দেখবা এটা ডিপলি বুঝাই দেবো। তো তাইলে পৃষ্ঠটান একটা স্কেলার রাশি, মনে রাখতে হবে। তাহলে এই একক থেকে যেহেতু 90% কোশ্চেন আসে, আমরা আরও 2-1টা কোশ্চেন করে ফেলি, ঠিক আছে? তাহলে কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 হচ্ছে সান্দ্রতা গুণাঙ্ক, সান্দ্রতা গুণাঙ্ক, ঠিক আছে? এ নাম্বার স্কেলার, বি নাম্বার ভেক্টর। তাড়াতাড়ি এবার সান্দ্রতা গুণাঙ্কের উত্তর দাও। সান্দ্রতা গুণাঙ্ক স্কেলার রাশি না ভেক্টর রাশি? সান্দ্রতা গুণাঙ্ক স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি ভাইরা? সান্দ্রতা গুণাঙ্ক স্কেলার রাশি না ভেক্টর রাশি? বাহ, সান্দ্রতা গুণাঙ্ক, বাহ! তার মানে ক্লাসে যেটা পড়াইছি দেখছি সবাই উত্তর দিতে পারছো, বা দারুণ ব্যাপার, খুবই অ্যাটেন্টিভ, ভেরি গুড। তার মানে দেখো ভাইরা, তোমরা খুব ভালো করে ক্লাস করেছো। এই যে এখানে একটা সুন্দর কথা লিখছি, কি? গুণাঙ্ক। তার মানে যত ধরনের গুণাঙ্ক, দে অল আর স্কেলার রাশি, নো প্রবলেম এট অল। তার মানে সান্দ্রতা গুণাঙ্ক স্কেলার রাশি। কোনো ধরনের ছন্দ মন্দ কন্দ মনে রাখার কোনো দরকার নাই ভাই, সিকোয়েন্সিয়ালি মনে রাখো। আমি যেভাবে সিকোয়েন্সিয়ালি দেখো, একটা থেকে একটা বাচ্চা বার করে করে দেখালাম, সিকোয়েন্সিয়ালি নিজে একবার খাতায় লিখে ফেলো, সারা জীবনে কোনোদিন এই টপিক্স ভুল হবে না। আর এই টপিক্স ভুল না হলে মেডিকেলে ধরে নিতে আবার 1 নাম্বার পাই যাবা। তাহলে কি, কোনটা স্কেলার রাশি কোনটা ভেক্টর রাশি আমরা প্রাবল্য দেখলাম, বল দেখলাম, ঠিক আছে? আমরা মোটামুটি সবগুলো দেখে ফেলছি। তাহলে আমি সোজা কথা বলি, দেখো ভাইয়ারা, স্কেলার রাশির সংখ্যা আসলে অনেক, ভেক্টর রাশির সংখ্যা তুলনামূলক একটু লিমিটেড। তো তোমরা যেই টার্গেটটা রাখবা, তোমরা কেমন করে মনে রাখবা, ঠিক আছে? তোমরা ভেক্টর রাশির সিকোয়েন্সটা মনে রাখবা। আমি একবার জিস্ট করে দিচ্ছি। দেখো, ফিজিক্সের উৎপত্তি হয়েছিল কেমনে, মানে ফিজিক্সের মূল আমরা এখন যে ধারাগুলা পড়ি, মানে মূল যে সিকোয়েন্সটা পড়ি, নিউটনের মাথায় আপেল পড়ছিল, তাই না? এরকম ধাম করে এসে পড়ছিল। তো এটা কার জন্য? মহাকর্ষ বলের কারণে। তাহলে বল একটা ভেক্টর রাশি, এটা মনে রাখবা। বল থেকে কত কিছু বাইর করতে পারো তোমরা, দেখো সবই বল থেকে বাইর করতে পারো তুমি। দেখো, বল থেকে ত্বরণ বাইর করলা, সরণ বাইর করলা, ভরবেগ বাইর করলা, কৌণিক ভরবেগ বাইর করলা, টর্ক বাইর করলা, অ্যাঙ্গুলার ত্বরণ, অ্যাঙ্গুলার সরণ বাইর করলা, সবই বল থেকে, প্রত্যেকটাই ভেক্টর রাশি। বল থেকে ঘর্ষণ বল, মহাকর্ষ বল, যা বল বলো, প্রত্যেকটা বলই স্কেলার রাশি, কোনো সমস্যা নাই। কিন্তু বলের কিছু ডিফারেন্স আছে, ওই ডিফারেন্সগুলো খেয়াল রাখতে হবে। টেনশন, কম্প্রেশন, ভেক্টর রাশি, কোনো প্রবলেম নাই। বল থেকে আমরা কি পাই? অল টাইপ অফ প্রাবল্য পাই, দে অল আর ভেক্টর রাশি, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আর একটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস ছুটে গেছে ভাইরা, দেখো কি, সেটা হচ্ছে ভ্রামক। ওই যে তোমরা পড়ো না, দ্বিমেরু ভ্রামক, এনি টাইপ অফ ভ্রামককে আমরা একটা বাক্স ইন্টু 12 এইভাবে প্রকাশ করতে পারি, মনে রাখবে ভাইরা। এনি টাইপ অফ ভ্রামক,
এনি টাইপ অফ ভ্রামক। এই বাক্সের মধ্যে কি কি বসতে পারে? চার্জ বসতে পারে বা মেরু শক্তি বসতে পারে। তাহলে এনি টাইপ অফ ভ্রামক এই জিনিসটাও হবে ভেক্টর রাশি। তাহলে এরা হচ্ছে ভেক্টর রাশি, ঠিক আছে। তারপরে এগুলো তোমাদের ভুল হয় না, কাজ তোমরা ভুল করো না, শক্তিও ভুল করো না, ক্ষমতাও ভুল করো না। তোমরা ভুল যায় কোন জায়গায়? চাপ এবং পীড়ন, এটা ভুল যায়। মনে রাখবা চাপের ভাই হলো পৃষ্ঠটান, তার মানে পৃষ্ঠটানও ভুল করবা না। আর যাবতীয় গুণাঙ্ক অবশ্যই স্কেলার রাশি। আর বাকি দৈর্ঘ্য মানে সময়, তাপমাত্রা মানে শিশিরাঙ্ক, যেগুলার একক নাই, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট, একক ছাড়া জিনিস, একক লেস, প্রত্যেকটা একক ছাড়া জিনিস স্কেলার। তাহলে অ্যাকচুয়ালি আসলে তোমার স্কেলার এবং ভেক্টর এই জিনিসটা কোনোদিনই আটকাবে না, আমার দৃঢ় বিশ্বাস। টেনশন আর কম্প্রেশন কি জিজ্ঞেস করেছো ভাইয়া? দেখবে আমার একটা টেনশন এবং কম্প্রেশনের ইন ডিটেলস ভিডিও আছে, ঠিক আছে। সোজা কথায় যদি বলি, টেনশন আর কম্প্রেশন এমন এক ধরনের বল যারা ত্বরণ সৃষ্টি করে না। আবারও বলতেছি, টেনশন এবং কম্প্রেশন এমন এক ধরনের বল যারা ত্বরণ সৃষ্টি করে না। আমি সোজা কথা বলি, ধরো এই মার্কারটাকে দুই দিক দিয়ে যদি টানি, তাহলে মার্কারটা একটু দৈর্ঘ্য বাড়ার কথা, ওই বাড়ে দৈর্ঘ্যটা হচ্ছে টেনশনের কারণে। আবার আমি যদি দুই দিক দিয়ে চাপি, তাহলে দৈর্ঘ্য একটু কমার কথা, ওটা কমে হচ্ছে কম্প্রেশনের কারণে। বুঝতে পারছি? এই জিনিসটা হচ্ছে টেনশন কম্প্রেশন, ওটা এই অধ্যায়ের বিষয় না। তাহলে আশা করছি স্কেলার রাশি কোনটা, ভেক্টর রাশি কোনটা, এইটুকুটা থেকে তোমরা সুন্দর করে ক্লিয়ার করে লিখতে পারবা। আর টেনশন এবং কম্প্রেশন অবশ্যই ভেক্টর রাশি। ওকে, তাহলে আমরা এই টপিকসটা থেকে বের হয়ে আসি, ঠিক আছে, গুড। এবার আমরা একটা খুব মজার জিনিসে চলে যাব। তোমাদের খুব সিম্পল বিভিন্ন ডেফিনেশন, ঠিক আছে, যে ডেফিনেশনগুলো তোমরা সচরাচর ভুল করো। তাহলে প্রথম আমরা যে ডেফিনেশনে যাব, ভালো করে খেয়াল রাখো, আমি একবারে ধরে ধরে তোমাদের ভুলের জায়গাগুলো দেখাবো। তোমরা ভুল করো যেই জায়গায়, সেটা হচ্ছে ভালো করে খেয়াল রাখো, সমান ভেক্টর আর সদৃশ ভেক্টর, এই দুইটা জায়গায় তোমরা ভুল করো। খেয়াল করো, সমান ভেক্টর, সদৃশ ভেক্টর, ঠিক আছে, সমান ভেক্টর এবং সদৃশ ভেক্টর। তাহলে আমরা একটা কোশ্চেন দিয়ে তোমাদের কনসেপ্টটা চেক করি, ঠিক আছে। সমান ভেক্টর এবং সদৃশ ভেক্টর, ধরো বললাম 5i ক্যাপ, 3i ক্যাপ, এই দুইটা কোন জাতীয় ভেক্টর? কোন জাতীয় ভেক্টর? এ নাম্বার অপশানে দিলাম সমান ভেক্টর, বি নাম্বার অপশানে দিলাম সদৃশ ভেক্টর। এই কোশ্চেনটা, একটা কোশ্চেন একটু ক্লিয়ারলি করলে তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তাড়াতাড়ি বলো ভাইয়ারা, যেটা সমান ভেক্টর নাকি সদৃশ ভেক্টর? কই এবি 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 কই? অনেকেই এ বলছো, অনেকেই বি বলছো, যাক ম্যাক্সিমাম বি বলেছো, তার মানে আমরা উত্তর পেয়ে গেছি, ফ্যান্টাস্টিক। 5i এবং 3i এরা হচ্ছে সদৃশ ভেক্টর। তার মানে কি দেখো, যদি সমান হতে হয়, এর মান ও দিক বোথ সেম হতে হবে, বোথ সেম হতে হবে। আর এখানে অনলি দিকটা সেম হলেই হবে, ভেরি ইজি, ঠিক আছে। তো আমরা দেখো দিক কি দিয়ে ডিনোট করি, এই যে আই ক্যাপ দিয়ে, মানে ক্যাপটা দিয়ে, আই দিয়ে, আই মানে আমরা বুঝি এক্স অক্ষ, সোজা ভাষায় আই মানে আমরা বুঝি এক্স অক্ষ। তাহলে আই ক্যাপ যে ক্যাপ যখনই আমি লাগাই দেবো, এটা এক্স অক্ষ বরাবর আছে, সো দ্যাট কি, সো দ্যাট এই দুইটা দিক মিলে যাচ্ছে। আর সামনে এখানে 5, এখানে 3, মিলছে না, তার মানে এটা সমান হবে না, এটা হবে সদৃশ ভেক্টর। ক্লিয়ার? তাহলে এটা অবশ্যই ক্লিয়ার হয়ে গেছে তোমরা, আমি বুঝতে পেরেছি। এবার আবার চলে আসি আমরা কোশ্চেন না, আবার টপিকসটা দেই। বিপরীত ভেক্টর, দেখো ভাইয়ারা, বিপরীত ভেক্টর এবং বিপ্রতীপ ভেক্টর, বিপ্রতীপ ভেক্টর, বিপরীত ভেক্টর, বিপ্রতীপ ভেক্টর, বিপরীত ভেক্টর, বিপ্রতীপ ভেক্টর। তাহলে একটা জাস্ট লাইনে ভুল, কিন্তু এই একটা, বিপরীত বিপ্রতীপ, এইভাবে করে পড়তে হয় কিন্তু, ঠিক আছে, পড়ার স্টাইলটা এরকম, তাহলে তোমাদের ভুল হবে না, ঠিক আছে। বিপরীত বিপ্রতীপ, তাহলে দেখো বিপরীত এবং বিপ্রতীপ, তাহলে আমরা কোশ্চেন নাম্বার 5-এ চলে আসি, তাহলে আমাদের অনেকখানি হয়ে যাবে। দেখো আমি যদি বলি 5i এর বিপ্রতীপ ভেক্টর কোনটি? বিপ্রতীপ
ভেক্টর কোনটি? এ নাম্বার অপশন -5i, বি নাম্বার অপশন -1/5i, সি নাম্বার অপশন 5i, ডি নাম্বার অপশন 1/5i। তাড়াতাড়ি একটু 5 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা দাও ভাইরা, যে 5i এর বিপ্রতীপ ভেক্টর কি? 5i এর বিপ্রতীপ ভেক্টর কি? তাড়াতাড়ি একটু কমেন্ট করো ভাইরা। 5i এর বিপ্রতীপ ভেক্টর কি? বাহ, সবাই সঠিক উত্তর দিয়ে দিয়েছে, ফ্যান্টাস্টিক। তার মানে 5i এর বিপ্রতীপ ভেক্টর, বিপ্রতীপ, কোনো মাইনাস সাইন আসবে না, এখানে যা থাকবে সেম, এটা উত্তর হবে। তাহলে আমি আগে একটু বেসিকটা দেখাই দিই। দেখো, বেসিকটা খুবই সিম্পল। যদি আমরা বিপ্রতীপ নেই, বিপ্রতীপ, এটার মিনিংটা হচ্ছে দিক সেম। তাহলে দিক সেম, এটা দিয়ে আমরা কি বুঝি? এটা দিয়ে বুঝি আই থাকবে, যে হলে যেই থাকবে, কে হলে কেই থাকবে, কোনো ধরনের মাইনাস লাগাইতে পারবো না, এটা হচ্ছে 1 নম্বর কথা। আর এটার আরেকটা মিনিং কি? 1/, মান হবে, ভালো করে খেয়াল করো, 1/, মান হবে। তাহলে কি হলো? দেখো 5i ক্যাপ ছিল, তাহলে আই ক্যাপই থাকবে, 5টা 1/5 হয়ে যাবে, শেষ। যদি এখানে আমরা এটা না করে এরকম করতাম, ধরো আমি তোমাকে -5i দিছি, তাহলে এখানে একটা মাইনাস বসিয়ে যেত, এটা হচ্ছে বিপ্রতীপ। ঠিক আছে, এটা হচ্ছে বিপ্রতীপ। তাহলে বিপরীত কি? বিপরীত কি? দেখো, বিপরীত, বিপরীত, বিপরীত ভেক্টর মানে হচ্ছে মান সেম থাকবে, দিক উল্টায় যাবে, দিক উল্টাবে। আর উল্টাবে মানে কি? 180 ডিগ্রি ঘুরবে। এই 180 ডিগ্রি ঘুরবে, এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে। তাহলে কি হবে? 180 ডিগ্রি ঘুরবে, তার মানে কি 5i মান সেম রাখলে 5 রাখতে হবে, i এর জায়গায় মাইনাস দিতে হবে। এরা হচ্ছে বিপরীত ভেক্টর। ভেরি ইজি, এই একটা জিনিস মনে রাখলে এই জিনিসের কনসেপ্টটা আমাদের জীবনে কখনো ভুল হবে না। তাহলে ফ্যান্টাস্টিক, আমরা এটাও শিখে ফেললাম। এবার আমি যেই দুইটা জিনিস তোমাদেরকে পড়াবো, এই দুইটা জিনিস তোমরা অনেকেই পারবা না আমি জানি, আবার অনেকে পারবাও। তাহলে এখন আমরা খুব ইম্পর্টেন্ট একটা জিনিসে হাত দিব, সেটা হচ্ছে নাল ভেক্টর। নাল ভেক্টর এর বাংলা হচ্ছে শূন্য ভেক্টর। ভালো করে খেয়াল করো ভাইরা, এর বাংলা হচ্ছে শূন্য ভেক্টর। ঠিক আছে, নাল ভেক্টর বা শূন্য ভেক্টর একটা খুবই সহজ জিনিস, কিন্তু এই জিনিসটার কনসেপ্ট তোমরা মানে অনেক সময় উল্টাপাল্টা করে দাও। ঠিক আছে, তো নাল ভেক্টর দিয়ে তোমাদের কাছে আমার প্রথম প্রশ্ন, আমাকে একটা রিয়েল লাইফে নাল ভেক্টরের এক্সাম্পল তোমরা কমেন্টে কেউ লিখতে পারবা? একটা রিয়েল লাইফে নাল ভেক্টরের উদাহরণ একটু কমেন্টে লিখে জানাও তো ভাই আমাকে, রিয়েল লাইফে। ঠিক আছে, যেটা তোমরা দেখেছো, তোমরা দেখো, সব সময় দেখতে পাও, এরকম রিয়েল লাইফে একটা নাল ভেক্টরের উদাহরণ। ঠিক আছে, দেখতে পাও কি? ওমা, কে একজন লিখে দিয়েছে 0, এটা আবার নাল ভেক্টর হইলো? 0 নাল ভেক্টর না ভাইয়ারা, 0 কোনোদিন নাল ভেক্টর হইতেই পারে না। নাল ভেক্টর খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, নাল ভেক্টর এবং ইউনিক ভেক্টর, এবং পরীক্ষায় আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। নাল ভেক্টর একটা বিন্দু, একজন লিখছো নাল ভেক্টর একটা বিন্দু, কথাটা পুরোপুরি সত্য না ভাইয়ারা। নাল ভেক্টর একটা বিন্দু, কথাটা সত্য না, এর মধ্যে কিছুটা। আবার একজন লিখছে ডট 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 ডট, আরে আল্লাহ, কোথায় আছে এই জিনিসটা রে বাবা? ঠিক আছে ঠিক আছে, থামো থামো থামো, আর এটা বলুন। এই বোর্ড ঝাপসা, এই বোর্ড ক্লিয়ার নাই, তাড়াতাড়ি যারা ক্লিয়ার আছে একটু কমেন্ট করো তো ক্লিয়ার আছে কিনা। আমি কিন্তু সুন্দর, দেখো, ঝকঝকা ক্লিয়ার দেখতে পাচ্ছি বোর্ড। আচ্ছা, বেগ, নিক্ষিপ্ত বস্তু সর্বোচ্চ উচ্চতায় বেগ একটি নাল ভেক্টর। সর্বোচ্চ বিন্দুতে বেগ একটি নাল ভেক্টর। একটা মোটামুটি যায়, কিন্তু অত ভালো যায় না। ঠিক আছে, দেখো, তাহলে আমরা এই কোশ্চেনটা করে তোমাদের নাল ভেক্টরের কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি। দাঁড়াও, কোশ্চেন নাম্বার 6, নাল ভেক্টর তৈরিতে সর্বনিম্ন কতটি ভেক্টর লাগে? কতটি ভেক্টর লাগে? দেখি কয়জন পারে। এ নাম্বার অপশন 1টি, বি নাম্বার অপশন 2টি, সি নাম্বার অপশন 3টি, ডি নাম্বার অপশন 4টি। যাও, খুবই সুন্দর। নাল ভেক্টর তৈরিতে সর্বনিম্ন কয়টি ভেক্টর লাগে?
দেখি কয়জন পারে। নাল ভেক্টর তৈরিতে ওমা 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 ওমা, এরা মনে হচ্ছে ক্লাস আগে দেখে নিয়েছে। নাল ভেক্টর তৈরিতে মিনিমাম কয়টি ভেক্টর লাগে ভাইরা, মিনিমাম কয়টা ভেক্টর লাগে? তাহলে নাল ভেক্টর তৈরিতে অনেকেই বলছো দুইটা, অনেকেই বলছো একটা। যাক, তাহলে অনেকেই ম্যাক্সিমাম দেখছি আগে থেকে দেখছে আমার ক্লাস। তাহলে নাল ভেক্টর তৈরিতে ভাইরা খুব ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবা, নাল ভেক্টর তৈরিতে মিনিমাম দুইটা ভেক্টর লাগে। কখনো একটা ভেক্টর দিয়ে নাল ভেক্টর হয় না। তুমি একটা জিরো ভেক্টর পাবা কোত্থেকে? নাল ভেক্টরটাকে প্রকাশ করা হয় এইভাবে অথবা মোটা করে জিরো দিয়ে। তাহলে এই দুইটা জিনিসের এমনি তুমি অস্তিত্ব পাবা কোত্থেকে? একটা ভেক্টর এরকম লাঠির মতো, ঠিক আছে? এই লাঠির মতো জিনিসটাকে আমরা ভেক্টর বলি। একটা ভেক্টর দিয়ে কখনোই নাল ভেক্টর বানানো যায় না, ভেরি ইম্পর্টেন্ট। একটা দিয়ে কখনোই তুমি নাল ভেক্টর বানাতে পারবে না, তোমাকে অ্যাটলিস্ট দুইটা ভেক্টর লাগবেই, ঠিক আছে? আমি একটু বাস্তব জীবনে যদি তোমাকে দেখাই দিই, দেখো তুমি মাথার উপরের দিকে তাকাও, দেখো ফ্যান আছে। আমি আবার তোমাদের ক্লাস যেন তোমরা শুনতে ভালো করে পাও, ফ্যান বন্ধ করে ক্লাস নিচ্ছি, ঘামে চুপড়ে একাকার। ফ্যানটা যে ঝুলতেছে, তাই না? দেখো ফ্যানের ওজনটা কাজ করছে নিচে, আর এর যে প্রতিক্রিয়া বল সেটা কাজ করতেছে উপরে। মানে জিনিসটাকে এরকম করে যদি চিন্তা করো, দেখো এইদিকে কাজ করতেছে 5J বল ধরো নিউটন, আর এই দিকে কাজ করতেছে -5J নিউটন। তাহলে এই দুটো যদি যোগ করো তাহলে কি হবে? -5 + 5, এই যে জিরো পাইতেছে না, এটা জিরো না, এটাই হলো নাল ভেক্টর। তাহলে এই যে এই জিনিসটার কিন্তু কোনো সুনির্দিষ্ট দিক নাই। খুব ইম্পর্টেন্ট, মেডিকেল অ্যাডমিশন আসতে পারে। সুনির্দিষ্ট দিক নাই, সুনির্দিষ্ট দিক নেই। আরও সহজ একটা এক্সাম্পল দিই। ধরো এটা তুমি, ধরো আঁকাই, এটা ধরো তুমি, ছেলে মেয়ে যাই হোক, ধরো যদি ছেলে হয় তাহলে দুটো মেয়ে ধরে টানছে, মেয়ে হলে দুটো ছেলে ধরে টানছে। ধরো তোমার বন্ধু বান্ধবী একজন এদিকে টানতেছে, একজন এদিকে টানতেছে। এদিকে ধরো 80 নিউটন বলে টানতেছে, এদিকেও 80 নিউটন বলে টানতেছে। তুমি যাবা কোন দিকে? দুজন একই বলে টানলে তুমি এখানেই দাঁড়ায় থাকবা। দ্যাট ইজ কল্ড নাল ভেক্টর, এটাই নাল ভেক্টর। তো এখানে দেখো নাল ভেক্টর কিন্তু শুধু আমরা দুইটা ভেক্টর দিয়ে তৈরি করতে পারি তাই না, আমরা সমমানের তিনটা, আমরা যে কোনো অবস্থায় 3টা 4টা 5টা অসংখ্য ভেক্টর দিয়েও লব্ধি শূন্য হয়ে যায়, হতেই পারে, লব্ধি শূন্য হতেই পারে। তাহলে অসংখ্য ভেক্টর দিয়ে আমরা নাল ভেক্টর তৈরি করতে পারি। তাহলে নাল ভেক্টর ঠিক যেমন করে আমরা অসংখ্য উপায়ে তৈরি করতে পারি, মিনিমাম আমাদের দুইটা লাগবেই। তাহলে নাল ভেক্টর তৈরি হয় কখন? বিভিন্ন ভেক্টরের যোগ বা বিয়োগ এবং কি ক্রস গুণন করে অনেক সময় নাল ভেক্টর তৈরি হয়। তোমরা অনেক সময় পড়ে থাকবা কার্ল শূন্য হয় অনেক সময় অঘূর্ণনশীল জিনিসের। তার মানে নাল ভেক্টর তৈরি হওয়ার উপায় এটাও পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে ভাইরা? কি আসতে পারে? নাল ভেক্টর যে তৈরি হয়, নাল ভেক্টর তৈরি করার উপায় এটাও পরীক্ষায় আসতে পারে। নাল ভেক্টর কিভাবে তৈরি হয়? তাহলে দেখো নাল ভেক্টর তৈরি হবার উপায় দেখি, এই অপশান এটা পারো কে কে? বাহ, কতগুলো কোশ্চেন আজকে চলে আসলো আমাদের। Q7 উপায়, উপায় উপায় নয়, উপায় নয়, নাল ভেক্টর তৈরি হওয়ার উপায় নয়। তাহলে এ নাম্বারে দিই ভেক্টর যোজন, ভেক্টর যোজন। 2 নাম্বারে ভেক্টর বিভাজন। 3 নাম্বারে দিব ক্রস গুণন। 4 নাম্বারে দিব ডট গুণন। তাড়াতাড়ি উত্তর দাও, নাল ভেক্টর আমরা কিভাবে তৈরি হতে পারে না এর মধ্যে, ঠিক আছে? নাল ভেক্টর তৈরি হওয়ার উপায় নয় কোনটি? তাড়াতাড়ি বলো, নাল ভেক্টর তৈরি হওয়ার উপায় নয় কোনটি? নাল ভেক্টর তৈরি হওয়ার উপায় নয় কয়টি? অবশ্যই দুটি ভেক্টর বিপরীত দিকে তৈরি কাজ করলে নাল ভেক্টর তৈরি হতেই পারে। তো দুইটি তো লাগলো, দুইটির কমে তো তুমি পারলে না, তার মানে মিনিমাম দুইটি লাগবেই। ওরে বাবা, তাহলে এখানে বি সি ডি সব কিছু দিয়ে লিখতে লিখতে মাথা খারাপ করে দিলে গো তোমরা। বি সি ডি নাল ভেক্টর তৈরি হয় না, ক্রস গুণন, ক্রস গুণন। ওরে আল্লাহ, কি যে কি পড়াইতেছি আমি। ডি 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 বি, ওমা ডি ডি বি। তাহলে এটার উত্তর নিয়ে তোমরা ভালো করে কনফিউশন হয়ে গেলে। ভাইরা একটু চিন্তা করো, দেখো আমি দুইটা ভেক্টরের যোগ করে নাল ভেক্টর তৈরি করতে পারি, অবশ্যই পারি। যোজনে যেই কাজ হয় বিভাজনেও অবশ্যই সেম কাজ হয়, কোনো সমস্যা নাই। বিভাজনেও 100% নাল ভেক্টর তৈরি হতেই পারে, ঠিক আছে? তাহলে যোজনেও নাল ভেক্টর তৈরি হয়, বিভাজনেও নাল ভেক্টর তৈরি হয়, কোনো সমস্যা নাই। ক্রস গুণন অবশ্যই তোমরা খেয়াল করবা, কার্লের মান অবশ্যই, মানে কার্ল নাল ভেক্টর হয়, এটা তোমরা বই খুললেই দেখতে পারবো, অনেক অঙ্কে আছে। এটাকে বলা হয় অঘূর্ণনশীল, ঠিক আছে? তো কার্ল 0 হয়, তার মানে এটাতেও হয়, এটাতেও হয়।
তাহলে উত্তর কি হবে? উত্তর হবে ডট গুণন। ডট গুণন করলে কখনো আমরা নাল ভেক্টর পাই না ভাইয়েরা। ডট গুণন করলে আমরা কি পেয়ে যাই? আমরা একটা মান পাই। ডট গুণন করলে আমরা একটা মান পাই, আর মান কোনোদিন ভেক্টর হতে পারে না। এই মান কোনোদিন ভেক্টর হতে পারে না, তাই নাল ভেক্টর কোনোদিন ডট প্রোডাক্ট করে পাই না। ঠিক আছে ভাইয়েরা, নাল ভেক্টর আমরা কখনোই, আচ্ছা এখানে একজন কোশ্চেন করেছে ভেক্টর বিভাজনে কেমন করে হয়। আচ্ছা তাহলে একটু উত্তর দিই। ভেক্টর যোজন ভেক্টর বিভাজনে কেমন করে হয়? আচ্ছা ঠিক আছে, তোমার পয়েন্টটাও ভালো ধরা। ঠিক আছে, ভেক্টর বিভাজন বলতে আমরা যেই জিনিসটা বুঝি সেটা তো নাল ভেক্টর বানানো সম্ভব। কীভাবে দেখো, ধরো একটা ভেক্টর, ভালো করে খেয়াল করো, এক্স অক্ষ বরাবর, এইটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এক্স অক্ষ বরাবর একটা ভেক্টর 5i বলে কাজ করতেছে। এটাকে আমি এক্স অক্ষেও নিয়ে যেতে পারি, ওয়াই অক্ষেও এর উপাংশ নিতে পারি। তাহলে এর ওয়াই অক্ষে উপাংশ কি হবে বলো তো? নাল ভেক্টর না? ভালো করে খেয়াল করো। তাহলে এক্স অক্ষ বরাবর যদি কোনো একটা ভেক্টর কাজ করে, সেটা ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বোধ অক্ষ বরাবর নাল ভেক্টর হিসেবে কাজ করতে পারে। তবে এটা আসলে আমি বিভাজন লিখতে চাইনি, ঠিক আছে, একটু সমস্যা আছে। এটা আসলে বিয়োজন লিখতে চেয়েছিলাম, মানে যোজনের উল্টা বিয়োজন। ঠিক আছে, যে বলছো ভালো কথা বলছো, ভেক্টর বিয়োজন হবে এটা। তাহলে উত্তরটা হবে হচ্ছে ডি নাম্বার, মানে ডট গুণনে আমরা আসলে কোনোভাবে নাল ভেক্টর পাই না। ঠিক আছে, ডট গুণনে আমরা নাল ভেক্টর পাই না। তো যে বলছিলা ফ্যান্টাস্টিক, তাহলে ভেক্টর যোজনে পাই, বিয়োজনে পাই, ক্রস গুণনে নাল ভেক্টর পাই, ডট গুণনে আমরা কোনোভাবে নাল ভেক্টর পাই না। আচ্ছা, এবার আমরা আরেকটা খুব ইম্পর্টেন্ট টপিকসে চলে আসবো ভাইয়েরা, সেটা হচ্ছে ইউনিট ভেক্টর। ঠিক আছে, ইউনিট ভেক্টর। তাহলে আমরা এবার চলে আসবো ইউনিট ভেক্টরে। তাহলে আমরা এখন আসতেছি কোথায়? আমরা চলে আসছি ইউনিট ভেক্টর। তাহলে ইউনিট ভেক্টরকে আমরা বাংলায় বলি একক ভেক্টর। এটা নিয়ে কোনো সমস্যা নাই, তোমরা এটার মানও বের করতে পারো, এটা ক্যালকুলেশন করতে পারো, অঙ্ক করতে পারো, ভেরি গুড। কিন্তু অঙ্ক তো আসবে না, আসবে পরীক্ষায় তাৎপর্য, তাই না? ইউনিট ভেক্টর এর কাজ কি এটা জানার জন্য তোমাকে এই প্রশ্নটার উত্তর দিতে হবে ভাই। দেখো, এই কোশ্চেনটার উত্তর আমরা দেওয়ার চেষ্টা করি সবাই। স্কেলার কোয়ান্টিটিকে, স্কেলার মানকে ভেক্টর বানানোর উপায় কি? ভালো করে খেয়াল করো, উপায় কি? স্কেলার মানকে ভেক্টর বানানোর উপায় কি? খুব ইম্পর্টেন্ট। তাহলে স্কেলার মানকে ভেক্টর বানানোর উপায় কি? তাহলে আমি উত্তরে দিতে পারি ইউনিট ভেক্টর, নাল ভেক্টর, গ্রেডিয়েন্ট a প্লাস সি। তাড়াতাড়ি কমেন্ট করে দাও তো ভাইরা। একটা স্কেলার রাশি, ধরো তোমার কাছে একটা স্কেলার রাশি আছে, স্কেলার মান আছে, একটা স্কেলার মান। ধরো আমি তোমাকে বললাম একটা নির্দিষ্ট দিকে 50 নিউটন মানের একটা বল কাজ করতেছে। তাহলে বল একটা ভেক্টর রাশি, 50 নিউটন এই যে মান, এই কথাটাকে নিশ্চয়ই তোমাকে তাহলে ভেক্টর রাশিতে কনভার্ট করতে পারতে হবে। তাহলে এই যে 50 মানটাকে তুমি একটা ভেক্টর রাশিতে কনভার্ট করবা, ভেক্টর ফর্ম আই যেতে নিয়ে যাবা, এটার জন্য তোমার মানে কি কি জিনিস দিয়ে তুমি ভেক্টরে কনভার্ট করতে পারবা? ইউনিট ভেক্টর, নাল ভেক্টর, গ্রেডিয়েন্ট a প্লাস সি। দেখি তোমরা কমেন্ট করে জানাও ভাইরা যে কি কি দিয়ে আমরা, ঠিক আছে, নট অনলি ফোর্স, ধরো অন্য যে কোনো জিনিস, মানে রাশিটা চেঞ্জ হয়ে যায়, কোনো প্রবলেম নাই, বাট প্রবলেমটা হচ্ছে স্কেলার, একটা স্কেলার জিনিসকে ভেক্টর বানাইতে পারি আমরা টোটাল কি কি ওয়েতে। তাহলে উত্তরে অনেকে এ সি এসি 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 এ প্লাস সি, যাক অনেকেই মনে হয় ধরতে পারছো বিষয়টা। তাহলে এটার উত্তর হচ্ছে এ প্লাস সি, মানে ডি নাম্বারটা। ফ্যান্টাস্টিক। তাহলে এটার উত্তর হচ্ছে এ প্লাস সি। মানে আমরা ইউনিট ভেক্টর এবং গ্রেডিয়েন্ট এই দুইটা জিনিসের সাহায্যেই, ইউনিট ভেক্টর এবং গ্রেডিয়েন্ট দুইটা জিনিসের সাহায্যে আমরা স্কেলার রাশিকে ভেক্টর বানিয়ে দিতে পারি। তাহলে আমাদের কেন ইউনিট ভেক্টর শিখতে হবে? কারণ আমাদের মোস্ট অফ দ্য কেসে স্কেলার একটা মান থাকে, আমরা জানি একটা বল এত নিউটন বলের কাজ করতেছে, সেই মানটাকে আমাদের ভেক্টর রাশিতে কনভার্ট করতে হয়। ঠিক আছে, তো কনভার্সনটা শেখার জন্য আমাদের ইউনিট ভেক্টর লাগবে। তাহলে আমরা একটু ইউনিট ভেক্টর সম্পর্কে জানি নিই। ইউনিট ভেক্টর কি? এর মান হচ্ছে 1। তাহলে আমরা আমাদের সচরাচর প্রচলিত ইউনিট ভেক্টর কারা? আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এরা ইউনিট ভেক্টর। ঠিক আছে,
তাহলে কমন সেন্স খাটাই দেখো, মান জাস্ট এক বানাইতে হবে, বাট একটা দিক থাকবে নির্দিষ্ট। তাহলে তোমাকে যদি আমি আই প্লাস জে এই ভেক্টর দেই, কথা বলতেছো তুমি ইউনিট ভেক্টর, ইউনিট, তাহলে কি করবো, এর মান তো এক না, তাহলে এর মান দিয়ে ভাগ করে দিই, তাহলে তো এক হয়ে যাবে। বিষয়টা বোঝো, ধরো তুমি দোকান থেকে 5টা কলা 10 টাকায় কিনে নিয়ে আসলা, তাহলে একটা কলার দাম কত? একই কথা, কিন্তু 5টা কলা যদি 10 টাকায় কিনে আনো, একটা কলার দাম কত? 10কে 5 দিয়ে ভাগ দিলে তো শেষ, তাই না? তার মানে কি, একক কোনো জিনিস বাদ দিলে ওর মানটা দিয়ে ভাগ দিতে হয়। তাহলে একে একক বানাতে গেলে এর মান দিয়ে ভাগ দাও, এর মান কত? 1/√2, শেষ। তাহলে এটা হচ্ছে ইউনিট ভেক্টর। এবার দেখো এই ইউনিট ভেক্টরটা আমাদেরকে কাজে হেল্প করে কেমন করে ভাইরা, দেখো এই ইউনিট প্রবলেমটা, বৃষ্টি অনেক জায়গায় মনে হয় আজকে সারা বাংলাদেশে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, অবশ্যই আমাদের রাজশাহীতেও, ঠিক আছে, আমার বাসার সামনে বন্যা হয়ে আছে, পুরো বন্যা হয়ে আছে। তো তাও আমি চেক করে দেখলাম যে আমার আপলোড স্পিড ঠিক আছে এবং আমি এইচডি কোয়ালিটিতে ভিডিও দেখতে পাচ্ছি। তো তোমরা একটু নেট সুইচ করে দেখতে পারো যারা ঝাপসা দেখতে পারছো, আর বাকিরা রেকর্ডেড দেখে নিবা, কোনো সমস্যা নাই। দেখো তাহলে আমরা এবার একটা জিনিস ফিল করি, এটা ম্যাথের একটা টপিকস, বাট খুব ইম্পর্টেন্ট টপিকস, আইডেন্টিটি। আইডেন্টিটি এই নামটা তোমরা অনেকেই শুনেছো। যোগের আইডেন্টিটি মানে আমি একটা জিনিস বোঝাই, ধরো তোমার কাছে 50 টাকা আছে, ধরো তোমার কাছে 50 টাকা আছে, আমি তোমাকে আরো 0 টাকা দিলাম। কয় টাকা দিলাম? 0 টাকা দিলাম। তাহলে তোমার টাকার পরিমাণের কোনো চেঞ্জ হলো? চেঞ্জ হয়েছে? অবশ্যই হয়নি। তাহলে 50 প্লাস 0 করলে 50 হয়, তাই 0কে বলা হয় যোগের আইডেন্টিটি। ভালো করে খেয়াল করো। আবার ধরো আমার কাছে, আমি তোমাকে 50 টাকা আছে, আমি তোমাকে বললাম তোমার টাকাকে 1 দিয়ে গুণ করো, বাইরে 1 দিয়ে গুণ করো, দেখবে 50ই থাকবে। তার মানে কি, এই 1কে বলা হয় গুণের আইডেন্টিটি। তাহলে এটা হচ্ছে যোগের আইডেন্টিটি, এটা হচ্ছে গুণের আইডেন্টিটি। ঠিক তেমনই ধরো একটা ম্যাট্রিক্স, ধরো এটা একটা ম্যাট্রিক্স, এই যদি একটা ম্যাট্রিক্স হয়, তাহলে এই ম্যাট্রিক্সকে তুমি যদি এ আই করো, এর মান এই থাকবে, মানে নির্ণায়কের মান এই থাকে, কোনো চেঞ্জ হয় না। তাহলে এই আইটাকে, এটাকে কি বলা হয়? ম্যাট্রিক্সের আইডেন্টিটি। তাহলে এটাও আইডেন্টিটি। ঠিক তেমনই করে ইউনিট ভেক্টর, ইউনিটের মান কত? 1, এই জিনিসটা একটা আইডেন্টিটি। আইডেন্টিটি ভালো করে খেয়াল করো ভাই, এটা একটা আইডেন্টিটি। তাহলে ইউনিট ম্যাট্রিক্স, ইউনিট ভেক্টর এই জিনিসটা কি করে? 50 এর পাশে 0 বসাই দিব তাইলে হয়, এটা আবার কেমন কথা ভাই? তাইলে তো হবে না। আচ্ছা, তাহলে ইউনিট ভেক্টর কি করে? একটা আইডেন্টিটি প্রকাশ করে। মানে ধরো আমার এইখানে এটা একটা ভেক্টর ছিল, আই প্লাস জে ভেক্টর। আই প্লাস জে ভেক্টর এর ইউনিট ভেক্টর, ধরো এই ভেক্টরটা একটা নির্দিষ্ট মান আছে, মান আছে না? এটার ইউনিট ভেক্টর অবশ্যই এই দিক বরাবরই থাকবে, কিন্তু এর মান হয়ে যাবে 1। তার মানে দেখো এই জিনিসটা তোমাকে একটা দিক দিবে, কিন্তু এর মানটা হবে 1। তো আমরা জানি কি 1 হলো গুণের আইডেন্টিটি। তার মানে 1 দিয়ে যদি কোনো জিনিসকে গুণ করি, নো প্রবলেম, যাকে খুশি তাকে গুণ করতে পারি। চাইলে তোমাকে গুণ করবো, তাহলে আমাকে গুণ করো, কোনো সমস্যা নাই। 1 দিয়ে যাকে ইচ্ছে তাকে গুণ করা যায়। তাহলে গুণ করলে দেখো মান আনচেঞ্জ থাকবে, বাট দিক কে পেয়ে যাবে? এই দিকটা আমরা পেয়ে যাব। ভালো করে বোঝো, মান এটাই থাকবে, দিক ওটা পেয়ে যাবো, এটাই তোমার দরকার। ঠিক আছে, তাহলে এখন দেখো এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল করো ভাইয়া। তোমাকে বললাম 50 নিউটন মানের, কয় নাম্বার কোশ্চেন? 9 মানের একটি বল আই প্লাস জে প্লাস কে দিক বরাবর কাজ করছে, দিক বরাবর কাজ করছে, ঠিক আছে? 50 নিউটন মানের একটা বল এই দিক বরাবর কাজ করছে। এখন প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে বলের ভেক্টর রাশিটা কি, মানে এফ ভেক্টর হোয়াট। এটার আমি অপশান দিচ্ছি না, কারণ এটা উত্তরটা লেখাই যায়, মানে এক লাইনে রেখে ফেলা যায়। 50 নিউটন মানের একটি বল এই দিক বরাবর কাজ করছে। তাহলে দেখো একটা ভেক্টর রাশিকে প্রকাশ করতে গেলে আমার দুইটা জিনিস লাগে, তোমরা জানো। এই যে মান, এটাও তোমাকে আমি দিয়ে দিলাম, এই দেখো দিক, এটাও আমি তোমাকে দিয়ে দিলাম। এখন প্রশ্ন হচ্ছে তোমরা আমাকে ভেক্টরটা দাও, গিভ মি দ্য ভেক্টর। হোয়াট ইজ দ্য ভেক্টর এফ, মানে এফ এটা কত, তাড়াতাড়ি দাও। ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা। তোমাকে আমি একটা বলের মানও দিয়ে দিলাম, জাস্ট বলটার দিকটাও দিয়ে দিয়েছি। তোমরা আমাকে বলবা
যে এই বলটা কোনটা, ঠিক আছে, এই বলটা কোনটা। কি ব্যাপার, তোমরা কি কেউ পারছো না নাকি? এই বলটার মান মানে এই বলের ভেক্টর রাশিটা কি হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। কারণ আমার এবার ধারণা নেক্সট বছর যারা মেডিকেল পরীক্ষা দিবা 21 ব্যাচ বা 22 ব্যাচ, একটা কোশ্চেন আসবে, নিচের কোনটি ধরো মহাকর্ষ বলের ভেক্টর রূপ, বা নিচের কোনটি মহাকর্ষীয় প্রাবল্যের ভেক্টর রূপ, নিচের কোনটি বায়ো সার্ভাট সূত্রের ভেক্টর রূপ, বা যে কোনো একটা সূত্র, প্রত্যেকটা সূত্র তো আসলে ভেক্টরের জন্য, নিচের কোনটি এর ভেক্টর রূপ। তোমরা যদি এই কনসেপ্টটা না বোঝো তোমরা জীবনে অ্যান্সার করতে পারবে না, কারণ অনেকগুলো বইতে অ্যান্সারই ভুল আছে, তুমি কি বই দেখে শিখবা। তাহলে আই প্লাস, একজন উত্তর দিয়েছো ভাইয়া আই প্লাস জে প্লাস কে ডিভাইডেড বাই 50, হয় নাই ভাইয়া। একজন উত্তর দিয়েছো 1/50 আই প্লাস জে প্লাস কে, তাও হয় নাই ভাইয়া। 50 আই প্লাস 50 জে প্লাস 50 কে, তাও হয় নাই ভাইয়া। 50/i প্লাস জে প্লাস কে, তাও হয় নাই। তার মানে কি ভাইরা, এই জিনিসটা যদি তোমরা না বোঝো, তোমরা তো ভেক্টরের, এটাই তো মূল জিনিস, আমরা তো ভেক্টর শিখতেছি এই জন্য। কেন শিখতেছি দেখো, আমার কাছে মান এবং দিক যদি ভেক্টরে থাকে তাহলে আমরা অসংখ্য বলের মধ্যে কোনটা কিন্তু ডট গুণন দিয়ে বের করে ফেলতে পারবো। এই জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট। তাহলে সবাই খুব খেয়াল করে শোনো, তোমরা পারো নাই, ম্যাক্সিমামই পারো নাই, দু একজন বাদে। তাহলে দেখো ভালো করে শোনো ভাইরা, ঠান্ডা মাথায়। আমাকে কি করতে হবে, আমাকে একটা ভেক্টর রাশি বানাতে হবে, মানে একটা ভেক্টর বানাতে হবে। সো একটা ভেক্টরের মান আমি জানি, দেখো এই যে এটা হচ্ছে আমার ভেক্টরটার মান, আর ওই ভেক্টরটারই এটা দিক। তাহলে আমার যে কাজ দেখো, আমি যদি 50কে চুপ করে এর সাথে গুণ করে দিই, নর্মাল গুণন, ডট গুণন না ক্রস গুণন না, ভেক্টরকে ডট গুণন করা যায়, ক্রস গুণন করা যায়, একটা নর্মাল স্কেলার গুণনও করা যায়। আমরা যদি এই 50 মানের ভেক্টরটাকে ডাইরেক্ট এর সাথে গুণ করে দেই, এর মান তো 1 না ভাইয়া, এর মান কি 1? এই ভেক্টরটার মান হচ্ছে √3। তাহলে 50কে √3 দিয়ে গুণ করলে তো মান বেড়েই যাবে, তাহলে তো ওই ভেক্টরটা হলো না। তাহলে কি করতে হবে, এই ব্যাটার দিকটা ঠিক রাখতে হবে আর মানটাকে 1 বানাতে হবে। তার মানে কি, চুপে চুপে এর একক ভেক্টর বানাতে হবে। তাহলে এর একক ভেক্টর কি হবে দেখো, আই জে কে √3 দিয়ে ভাগ, এটা হয়ে গেলে একক ভেক্টর। এখন এর মান কত, 1। এবার এর সামনে 50 লাগাই দাও, দ্যাটস অ্যান্সার। এটাই অ্যান্সার, ভেরি সিম্পল, কোনো অঙ্কই না এগুলা, এবং পরীক্ষা আসার মতো একবারে ভেরি ইম্পর্টেন্ট। একটা মান থাকবে, একটা দিক থাকবে, কি করব, এই দিকটাকে ইউনিট বানাবো, ভেরি ইম্পর্টেন্ট, খেয়াল করো, দিকটাকে ইউনিট বানাবো, বানায় চুপ করে মানের সাথে গুণ করে দেবো, শেষ, অ্যান্সার শেষ। দিকটাকে ইউনিট বানাবো, চুপ করে মানের সাথে গুণ করে দেবো, ঠিক আছে। দিকটাকে ইউনিট বানায় চুপ করে মানের সাথে গুণ করে দেব, দিকটাকে ইউনিট বানিয়ে মানের সাথে গুণ করে দেব। দেখো তোমরা বুঝতে পারলা কিনা ভাইরা, দিকটাকে ইউনিট বানিয়ে চুপ করে মানের সাথে গুণ করে দেব। তোমরা ক্লিয়ার কিনা সবাই বলো, এই জায়গাটা বুঝতে পেরেছো নাকি? 50/√3 তারপরে গোটাটা, হ্যাঁ ঠিক আছে। তাহলে তোমরা একটু ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাও ভাইরা যে তোমরা ক্লিয়ার কিনা, এই জায়গাটা বুঝতে পেরেছো নাকি। আচ্ছা বুঝতে পেরেছো নাকি, একটা কাজ করে আর একটা কোশ্চেন দিই, কারণ এই জায়গাটা যদি আনক্লিয়ার থাকো তাহলে কিন্তু হবে না, এই জায়গাটা ক্লিয়ার থাকতে হবে। এবার আমি বললাম ধরো 2 মিটার পার সেকেন্ড দ্রুতিতে, 2 মিটার পার সেকেন্ড বেগে একটি বস্তু I + 2j - k দিকে চলছে, ঠিক আছে। তোমরা কি করবা, ভেলোসিটির ভেক্টরটা আমাকে দিবা, তাড়াতাড়ি দাও। 2 মিটার পার সেকেন্ড বেগে একটা বস্তু এই দিক বরাবর চলছে, তোমরা আমাকে ভেলোসিটি ভেক্টরটা দাও তাড়াতাড়ি। এই জিনিসটা সবাইকে পারতে হবে ভাইরা। আচ্ছা ম্যাথ ক্লাস না ভাইয়া, এই কোশ্চেন কিন্তু আসতে পারে। এই বছরের মেডিকেল কোশ্চেন মনে হয় তোমরা দেখোই নাই, এই বছরের মেডিকেল কোশ্চেন দেখছো, ভেক্টর অধ্যায় থেকে কি কোশ্চেন আসছে খেয়াল করো, ঠিক আছে। সবসময় বইয়ে আগের বছর যে কোশ্চেনটা থাকে ওটার অ্যান্সার থাকে, সামনের বছর যে কোশ্চেন থাকবে ওটা কিন্তু বইয়ে থাকে না, এরকমই হয় আসলে সচরাচর। তো 2 মিটার পার সেকেন্ড বেগে একটা বস্তু এই দিকে চলতেছে,
কি এটা? বেগ। এর ভেক্টর রাশিটা কত? বেগের ভেক্টর রাশিটা কত? ভেরি ইম্পর্টেন্ট। এর ভেক্টর রাশি কত? একজন জিজ্ঞেস করছিল √3 কেমনে আসছে। আরে ভাই √3 হচ্ছে এর মান, ঠিক আছে? এর মানটা কেমন? এই যে এরকম রুটের মধ্যে 1 স্কোয়ার 1 স্কোয়ার 1 স্কোয়ার, ওখান থেকে √3 আসছে, আর কিছুই না। আচ্ছা, সাইম তো আমাকে বলছে তোমাদের বেসিক ক্লাস করা হয়েছে। হ্যাঁ, এখানে তাহমিনা আফরিন সিনহা উত্তর দিছো 2/√6 দিয়ে পুরা ভেক্টরটা 2/√6। ফ্যান্টাস্টিক, তোমরা পেরে গেছো। তাহলে কি করবো? চুপি চুপি কাজ করবা, ঠিক আছে? সুপ করে এইটার একক ভেক্টর বাইর করবা, এটার একক ভেক্টর বাইর করবা। তাহলে এটার একক ভেক্টর কি মেডিকেল আসার মতো না? অবশ্যই আসার মতো। I + 2j - k, এটার মান কত? এটার মান দেখো মনে মনে কেমনে বাইর করতে? রুট 1 স্কোয়ার করলে 1, 2 স্কোয়ার করলে 4, -1 স্কোয়ার করলে 1, তাহলে এটা কত হয়ে গেল? √6। এই একক ভেক্টরের সামনে একটা 2 লাগাই দাও, অ্যান্সার শেষ। এটা কোনো অঙ্ক? দেখো বুঝতে পারছো কিনা? একক ভেক্টরের সামনে জাস্ট একটা করে 2 লাগাই দাও, 2/√6। ফ্যান্টাস্টিক, তাহলে তোমরা অনেকেই উত্তর পেরে গেছো। গুড, তাহলে আমরা এই কনসেপ্টটা কিন্তু পেরে গেলাম। এখন আমার যেটা মনে হয় মেডিকেল পরীক্ষায় যেটা আসার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, আমি সেই কোশ্চেনটা তোমাদেরকে দিই, ঠিক আছে? দেখি তোমরা পারো কি না। খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই জিনিসটা তোমরা পারো কি না, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 10, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা চলে আসবে কখন? তখন বললো না ভাইয়া যে এটা তো বইয়ে নাই, ঠিক আছে? মহাকর্ষ বলের ভেক্টর রূপ কোনটি? ভেক্টর রূপ কোনটি? ঠিক আছে, তাহলে A B C D অপশন দিচ্ছি। আমি তোমাদেরকে একটু মহাকর্ষ বলের সূত্রটা লিখে দিই। দেখো, নিউটনের মাথার উপর আপেল পড়ছিল, G(m(m)/d², এটাই মহাকর্ষ সূত্র, তোমরা জানো মনে হয়। দেখো G(m)m/d², এটা হচ্ছে, এটা কিন্তু কি এটারও মান, এটারও মান, ঠিক আছে? মানে মান, মডুলাস মান। এটা আমার কি করতে হবে? ভেক্টর রূপ, মানে বল তো ভেক্টর রাশি, তাই না? ওকে ভেক্টর রূপে তোমার জানতে হবে না? তাহলে দেখি হয়ে যায় কিনা, তোমরা পারো কিনা। তাহলে কি করলাম আমরা? বলের উপরে একটা ভেক্টর দিলাম, G(m)m)d² দিলাম, একটা ডি এর ভেক্টর দিয়ে গুণ করে দিলাম। তারপরে আমরা কি করতে পারি? একটা বল রাখলাম, ভালো করে খেয়াল করো, G(m)m এর উপরে একটা ভেক্টর দিলাম, এখানে d² রেখে দিলাম। তারপরে কি করলাম? এখানে F রাখলাম, G(m)m, একটা কাজ করি, এখানে ডি কে কিউব বানালাম, এখানে ডি কে একটা ভেক্টর রেখে দিলাম। লাস্ট কি করলাম? G(m)m, এখানে ডি কিউব বানালাম, এখানে একক ভেক্টর রেখে দিলাম। দেখি এই কোশ্চেনটা কে পারে। এটা অনেক গুরুত্বপূর্ণ মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য, ভালো করে খেয়াল করো। কোনো বই কিন্তু নাই তোমাদের, পরীক্ষায় যখন আসবে তখন কিন্তু কান্দো না, ঠিক আছে? তখন কি বলবা তোমরা আমি জানি। এবারও তোমাদের ভাই আপুদের কাছে শুনলাম, কি জানো? তোমরা বলবা আমাদের ব্যাচে শুনছি, ঠিক আছে? ওই যে যারা বেশি আবার মেডিকেলের ওই যে বইয়ের পাতার পর পাতা মুখস্থ করে কোশ্চেন তো ওখান থেকে আসে না। আরে খাতায় তো ভুল দেখেছে 15-20 মার্কের আসলে গাফিলতি, কিন্তু আসলে কিন্তু হয় না ঠিকভাবে। যদি তুমি মার্ক মিলাও, আমি আমার মার্কের যা হিসাব করছিলাম তাই থাকছে। এবারও আমার যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ছিল দেখলাম যা মার্কের হিসাব করছি মার্ক তো তাই থাকে, কিন্তু অ্যান্সার কারেক্ট হতে হবে। এবার তো দেখলাম যত জায়গায় অ্যান্সার শিট, একটা গ্রেডিয়েন্টের কোশ্চেন ছিল, কেমিস্ট্রির একটা প্রভাবকের কোশ্চেন ছিল, সব জায়গায় উত্তর ভুল। তাহলে কেমন করে তোমরা উত্তর ঠিক পাবা? দেখো তাড়াতাড়ি উত্তর দাও। 10 নম্বর কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট। মহাকর্ষ বলের ভেক্টর রূপ কোনটি? মহাকর্ষ বলের ভেক্টর রূপ কোনটি? খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আমি ডাইরেক্ট প্রবলেম সলভিংয়ে যাই, কারণ না হলে কিন্তু হয় না। বারবার পজড হচ্ছে ভাইয়া, আমি কি করব বলো? আমি তো নেট ঠিকই রাখার চেষ্টা করেছি। তাহলে উত্তর তোমরা দিচ্ছ অনেকেই ডি, অনেকেই সি, অনেকেই ডি, অনেকেই সি, অনেকেই ও মা, এরকম কেন তোমরা করে আটকায় গেলা? ডি সি ডি সি ডি সি। তাহলে অনেকেই ডি বলছো, আবার অনেকেই সি বলছো। ভাইরা খেয়াল করো, উত্তর 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 তোমরা এখনো দিতে থাকো, ঠিক আছে? অনেকের উত্তর ঠিক আছে, অনেকের উত্তর ভুল আছে। তাহলে আমি কনসেপ্টটা তোমাদের আগে ক্লিয়ার করে দিই। ভাই দেখো, তোমাদের এই যে মহাকর্ষ বলের সূত্রটা, এটা তো তোমরা সবাই জানবে, আমি জানি, এটা ভেরি ইজি, এটা তোমরা জানোই, এটা নিয়ে তোমাদের কোনো সন্দেহ নাই, এটা তোমরা মনে রাখতেই পারবা যে G(m)m/d²। প্রথমে আমরা এই কোশ্চেনগুলোর মধ্যে ক্রস আউট করি। এটা একটা স্কেলার রাশি, এর উপরে আমি ভেক্টর সাইন দিয়েছি, তার মানে এটা জিন্দেগি তো হবে না, এটা তোমরা কেউ দাওনি, তাই খুশি হইলাম। স্কেলার রাশিকে কখনোই আমরা ভেক্টর বানাতে পারবো না। এবার একটা জিনিস খেয়াল করি, দেখো ভাইয়া না, এখানে বলের উপরে আমরা ভেক্টর দিলাম এই নাম্বারে,
আর এখানে ডি দিয়ে গুণ করে দিলাম। আরে বাবা, কেউ কি বলছে যে এর মান 1? এটা কি বলছে কেউ? এর মান 1 হতেও পারে, নাও হতে পারে, তার মানে এটাও হবে না। এর মান যদি 1 না হয়, ডিস্টেন্স তো 1 সাধারণত হয় না। ধরো পৃথিবী আর সূর্যের দূরত্ব কত, মানে পৃথিবী সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার, তাহলে তুমি যদি 15 কোটি থেকে গুণ দাও, বল যাইতে থাকবে, বিজ্জাত হয়ে যাবে, তা হবে না। বুঝতে পারছো? এবার এই দুইটা হচ্ছে সবচেয়ে কনফিউজিং কোশ্চেন, এবং মোস্ট অফ দ্য জিনিস কি করবে, আমার তোমাদের অনেক বইতে ভুল আছে, তোমরা তখন ক্যাচার লাগা, ভাই এই বইয়ে এটা আছে, এই বইয়ে এটা আছে, এই কোচিং এর সলিউশন ভুল, এই কোচিং এর সলিউশন ভুল, এমন হতে পারে সব কোচিং এর সলিউশন ভুল। ঠিক আছে, এর নিয়ে চিন্তার কিছু নাই। এই দুইটার মধ্যে কোনটা অ্যান্সার হবে, সি না ডি? সি না ডি? অনেকেই সি বলছো, অনেকেই ডি বলছো, তাহলে উত্তর দিয়ে দিই ভাইরা, ডি হবে না, এটার উত্তর হবে সি। কেন হবে ভালো করে খেয়াল করো ভাইরা। উত্তর খুব সিম্পল। কি উত্তর বলো তো? মানকে আমরা ইউনিট ভেক্টর দিয়ে চুপ করে গুণ করে দেবো, চুপ করে ইউনিট ভেক্টর দিয়ে গুণ করে দেবো। তাহলে এখানে দেখো, এখানে ডি ছাড়া আর কোনো স্কেলার রাশি নাই, এবং মহাকর্ষ বল এফ এর দিক দূরত্বর দিক বরাবরই হয়। ওই যে দেখবে একটা লাইন আছে মহাকর্ষ সূত্রে, প্রত্যেকটা মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, এবং আকর্ষণ বলের দিক ওই যে তাদের কেন্দ্রের সংযোগ সরল রেখা, মানে কি ওই ডি বরাবর কাজ করে, এটা বলে দিচ্ছে কিন্তু, তাই আমি পারলাম, নাহলে পারতাম না। তাহলে এই ডি এর দিক দিয়ে আমাদেরকে গুণ করতে হবে, একদিকে এফ এর দিক দিয়ে, ডি এর দিক দিয়ে, ডি এর দিক দিয়ে এমন করে গুণ করতে হবে যেন মানটা 1 থাকে। তাহলে এর মানটা কি? এর মান দেখো, জি এম এম বাই ডি স্কোয়ার, চুপ করে গুণ করবো ডি ক্যাপ দিয়ে, অঙ্ক আমার শেষ। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে আমরা ডি ক্যাপ দিয়ে গুণ করেছি, গুণ করলাম, ভালো কথা, তো এখানে তো ডি ক্যাপ আছে রে ভাই, এখানে আবার কিউব দিলি কেন? তাই এটা হবে না। এখানে তো ভাই ডি ক্যাপ আছেই, ডি ক্যাপ তো আছেই, আবার কেন কিউব বানাইলাম? এটা হবে না। ক্লিয়ার? তাহলে এখানে ডি ক্যাপ দিয়েছি, এখানে কিউব কোনোভাবেই হবে না, তাই এটা উত্তর না। আমরা যদি এটাকে একটু ভাঙি, তাহলে দেখো কি পাবো, জি এম এম ডি ক্যাপ মানে হচ্ছে ডি ভেক্টর ডিভাইডেড বাই ডি এর মান। তাহলে এই ডি আর এই ডি গুণ করে দেখো, ডি স্কোয়ার ইন্টু ডি, তাহলে এটা গুণ করে কিউব হয়ে যাবে, তার মানে এটা ঠিক আছে। জাস্ট এইটাকে এখান থেকে যদি একটা ডিকে নিয়ে যাই, তাহলে আমরা আমাদের এই রাশিটাই পেয়ে যাবো, তার মানে এটা আর এটা একই জিনিস, তার মানে উত্তর হবে সি। দেখো ভালো করে এই জিনিসটা বুঝতে পেরেছো নাকি? এটা এই বছর মানে বা তার পরের বছর মেডিকেলে আসার জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ। এত বুঝা নেটের প্রবলেমের জন্য বুঝতে পারোনি? আরে ভাইয়া দেখো, খুবই সিম্পল জিনিস, আমি তো দুইটা অঙ্ক করালামই। যে কোনো ভেক্টর পাওয়ার জন্য আমাদের যেটা লাগে, তার মানটাকে সেই ইউনিট ভেক্টর দিয়ে গুণ করা লাগে। মান কত এখানে? জি এম এম বাই ডি স্কোয়ার, ইউনিট ভেক্টর কত? ডি ক্যাপ। তাহলে এই যে ডি ক্যাপ, এখানে আমরা ডি ক্যাপ রাখছি কিন্তু ডি কিউব বানাই দিছি, তাই হবে না। ডি ক্যাপ কোনো জিনিসের একক ভেক্টর, মানে ওই ভেক্টরটার মানকে ওর মান দিয়ে ভাগ। তাহলে এই যে মান দিয়ে ভাগ বসাইলে এখানে ডি থেকে গেল, ডি আর ডি স্কোয়ার গুণ করলে ডি কিউব হয়ে যায়। তাই উত্তর হচ্ছে সি, ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা তোমরা অনেকেই বুঝতে ভুল করো, এরকম কনসেপ্টে ভুল রাখা যাবে না। ফ্যান্টাস্টিক। তাহলে যাই হোক, তোমরা কিন্তু অনেকেই আবার ক্লাস থেকে পালাই যাচ্ছ, যদি পালাই যাও আমি কিন্তু শেষ করবো না, নাহলে আমি কথা দিচ্ছি আজকে শেষ করে দিব। ঠিক আছে, একবার লাস্ট পর্যন্তই যাবো, কার্ল গ্রেডিয়েন্ট ডাইভারজেন্সও শেষ করে দেবো, কোনো চিন্তাই করো না। তাহলে আমরা ইউনিট ভেক্টরের কনসেপ্টটাও শিখে ফেললাম, তাই না? এবার আমরা আর একটা ভেক্টরের কনসেপ্ট আমাদেরকে শিখতে হবে, সেটা হচ্ছে সমতলীয় ভেক্টর। ঠিক আছে ভাইয়ারা, সমতলীয় ভেক্টর। তাহলে এখন আমরা যেই জিনিসটাতে শিখব, সমতলীয় ভেক্টর। তো তোমরা এই সহজ জিনিস, এটা ভেরি ইজি, এটা তোমরা অনেকেই জানো। সমতলীয় ভেক্টর মানে কি? একটা তলে থাকে, সেম তল, সেম প্লেনে থাকে। যেই ভেক্টর একটা সেম প্লেনে থাকে তাকে আমরা সমতলীয় ভেক্টর বলি। তার মানে কি? এই ধর আমার একটা কাগজ, এটা আমার একটা খাতা না, এটা একটা প্লেন। তাহলে একটা প্লেনের মধ্যে যেই সকল ভেক্টর অবস্থান করে তাদেরকে সমতলীয় ভেক্টর বলে। তো এটা শর্ত কি? এটা শর্ত হচ্ছে, তোমার কাছে যদি যে কোনো 3টা ভেক্টর থাকে, তুমি সাইক্লিক অর্ডারে এ, ভালো করে খেয়াল করো, তুমি সাইক্লিক অর্ডারে এ ডট বি ক্রস সি, অবশ্যই ক্রস আগে করতে হবে, তারপর ডট, এই জিনিসটার যদি মান 0 চলে আসে, ভালো করে খেয়াল করো, বা তুমি উল্টাভাবে করতে পারো, বি আগে রাখলা, মানে যতভাবে এটাকে বিন্যাস করতে পারো তুমি, এটা যদি 0 আসে তাহলে আমরা সেটাকে সেম প্লেন বা সমতলে বলতে পারি, কারণ এটা দিয়ে আসলে আমরা ভলিউম বের করি, এটা দিয়ে আমরা কি বলি? ভলিউম বের করি। তো একটা কাগজের আয়তন কত ভাই বলো তো? একটা কাগজের আয়তন কত? 0 না? তাহলে আয়তন যদি 0 আসে, এটার মিনিংই তো সমতলীয়, তাই না? তাহলে এটার মিনিং হচ্ছে সমতলীয়। এখন
এ তো তোমাদের প্রত্যেকের বইয়ে লেখা আছে, কিন্তু পরীক্ষায় কোয়েশ্চেন এরকম আসবে না। পরীক্ষায় কি আসবে জানো ভাই? দেখো আমি ভেক্টর কিচ্ছু দিব না, কোয়েশ্চেন এরকম লাও 11 নম্বর কোয়েশ্চেন, তোমাদের মেডিকেলে আসতেই পারে, আসলে কেন না, ঠিক আছে, কিচ্ছু দিব না। দুইটি ভেক্টর এ ও বি আছে, এরা কেমন? এ নাম্বার অপশন সমতলীয়, বি নাম্বার অপশন অসমতলীয়, সি নাম্বার অপশন ক্যান নট বি সেইড, ডি নাম্বার অপশন বোথ। দেখি কয়জন পারো তোমরা? দুইটা ভেক্টর এ আর বি আছে, এও দিলাম না বিও দিলাম না, কিছুই দিলাম না। এবার ঘট করে বলো তো তোমরা বলতে পারো কিনা যে আসলে এ আর বি সমতলীয় নাকি অসমতলীয়, নাকি বলা যাবে না, কি করবা দেখি তোমরা বলতে পারো কিনা। নেট প্লেইং ডিস্কো ড্যান্স, ভাইয়া নেট তো এরকমই নেট, কি করবো বলো? তাও চেষ্টা করো, সর্বোচ্চ চেষ্টা করি। আর না হলে তোমরা এটার এইচডি রেকর্ডেড তো পাবাই, কোনো সমস্যা নাই, দেখে নিও অবশ্যই। ক্যান নট বি সেইডের যে তোমরা বন্যা বাবাই দিচ্ছ, আচ্ছা দাও। বুশরা জান্নাত, আরিশা রহমান, জারিফ সাদাব, সোহান মিয়া, মারিয়া রহমান, মিনহাজুল আলম মিলো, আর কেউ। একটা জিনিস বলি, তোমাদের যদি লাইভের সংখ্যা 100 থেকে কমে যায় তাহলে আমি চ্যাপ্টারটা শেষ করবো না, আগেই বলে দিলাম, ঠিক আছে? কিচ্ছু করার নাই, নেট খারাপ থাকুক ভালো থাকুক, আর যদি বেশি থাকে তাহলে ইনশাল্লাহ একবারে শেষ পর্যন্ত যাব। তো দেখি এই কোশ্চেনটার উত্তর তোমরা ম্যাক্সিমামে ঠিক দাও নাই, তো এখন আমি একটু ক্লিয়ার করে দেই, তোমরা সবাই ঠিক দিয়ে দিবা। খালি অঙ্ক করতে হবে ভাই, বেসিক ফিল। যদি বেসিক ঠিক থাকে আমি গ্যারান্টি দিতে পারি ফিজিক্সে মেডিকেলে 20-এ 20ই পাবা তুমি, ফিজিক্সে 20-এ 20 গ্যারান্টিড, যদি বেসিক ঠিক থাকে। এবং ফিজিক্সের প্রিপারেশন মেডিকেলে অ্যাকচুয়ালি সর্বোচ্চ 10 থেকে 12 ঘন্টা লাগে, 2 চ্যাপ্টার মিলে 10 থেকে 12 ঘন্টা লাগে, শিওর 20-এ 20, কারণ মেডিকেলে ফিজিক্স কোশ্চেন এতই সোজা হয়। আচ্ছা এবার আসি, তোমরা খালি ওই বইয়ে মুখস্থ করো তো পাতার মর্মর ধ্বনি কত ডেসিবেল, এগুলা মুখস্থ করতে গিয়ে পারো না, এগুলা মুখস্থ করার কোনো দরকার নেই, জীবনে আসবে না এগুলো পরীক্ষা। দেখো দুইটা ভেক্টর দেওয়া আছে, এ বি, কিছু দেওয়া নাই, তার মানে তোমরা বলতেছো ক্যান নট বি সেইড। এবার একটা মজার জিনিস আসি, দেখো তার জন্য আবার আমাদের সেই বিখ্যাত এই জিনিসটার দিকে ফিরে আসতে হবে, ঠিক আছে? এই জিনিসটা যদি আমরা না বুঝি তাহলে আমরা পারবো না। দেখো তাহলে মজার জিনিস এটা কি, দেখো কি সুন্দর একটা জিনিস, এটা দিয়ে আমি তোমাদের বুঝাইছিলাম। তো এটা একটা ত্রিমাত্রিক কাঠামো, মানে এখানে আমরা এক্স অক্ষ আছে, ওয়াই অক্ষ আছে, জেড অক্ষ আছে। মজার বিষয় কি দেখো, এবার এই অক্ষটা বাদ দিই, আমরা এই খাতায় নিয়ে আসি। ধরো দুইটা ভেক্টর আছে তোমার কাছে, একটা এমন একটা এমন, যেমন ইচ্ছা তেমন হোক। এ আর বি দাও মানে কি, এই দুইটাকে আমরা মূল বিন্দুর সাথে কানেক্ট করতে পারি, ভালো করে খেয়াল রাখো। যেমনে হোক, এমনে হোক, এমনে হোক, এমনে হোক, এমনে হোক, এমনে হোক, এমনে হোক, ঘুরিয়ে পেঁচে যেমনে নাচাও না কেন, এরকম নাচো তুমি, সমস্যা কি? নাচে যেমনেই করো না কেন, তারা তো একটা বিন্দুতে ছেদ করবে। দুটা ভেক্টরকে মূল বিন্দু থেকেই তো বানাইতে হবে। মানে আমি যদি তোমাকে যেমনেই বলি ত্রিমাত্রিকে, এটা এরকম, এটাই তো একটা ভেক্টর হবে, মানে তারা মূল বিন্দুগামী হবেই যদি দুটো ভেক্টর হয়, ঠিক আছে? মানে এই দুইটা ভেক্টর তুমি যেমনেই দেখো, দুইটা লাঠি, ভালো করে খেয়াল করো, দুইটা লাঠি, তুমি দুইটা লাঠি যেমনে রাখবা ওর উপরে এই খাতাটাকে জাস্ট বসায় দাও, মানে একটা প্লেন বসায় দাও, একটা তল বসায় দাও। দুইটা ভেক্টরে যদি তুমি একটা তল এমনে বসায় দাও, ভালো করে খেয়াল করো, দেখো দুইটা ভেক্টরে তুমি যেমনি ইচ্ছে খাতা রাখতেই পারো। একটা খাতা দুইটা রেখা দিয়ে একটা খাতা রাখাই যায়। মানে তোমাকে যদি দুইটা ভেক্টর দিই, আবার রিপিট করতেছি, কয়টা ভেক্টর? দুইটা ভেক্টর যদি তোমাকে দেই, দেখো আমি এমন করে রাখলে এর উপর খাতা রাখবো, আমি যদি এমন করে রাখি এর উপর খাতা রাখবো, মানে আমি যেমন করে ভেক্টর রাখি, এমন 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 এমন, একটা খাতা রেখে দিলাম, এই খাতাটাই আমার তল। তার মানে আমি যদি দুইটা ভেক্টর যেমন করে ইচ্ছা তেমন করে রাখি, আবার বলতেছি ভাইয়া, দুইটা ভেক্টর যেমন করে ইচ্ছা তেমন করে রাখি, সে যদি যদু মধু কদু হালুয়া রুটি কিলিবা যা ইচ্ছা তাই হোক, মধু যাই হোক না কেন, এদের মধ্যে একটা তল রাখাই যাবে। সুতরাং এর মান দরকার নাই, এরা অল দ্য টাইম সমতলীয়। দুইটা রেখা অল দ্য টাইম একটা তল তৈরি করতেই পারে, সুতরাং এরা হবে কি সমতলীয়। ভেরি ইম্পর্টেন্ট। তাহলে দুইটা রেখা
দুইটা রেখা অল দ্য টাইম সমতলীয় হবে, ঠিক আছে? দুইটা রেখা অল দ্য টাইম সমতলীয় হবে, ঠিক আছে? এটা যেন আমরা মনে রাখি। তার মানে এটার উত্তর সমতলীয়। তোমরা ক্লিয়ার? তাহলে আমরা এই জিনিসটা সুন্দর করে বুঝতে পারলাম যে দুইটা ভেক্টর অবশ্যই সমতলীয় হবে। তাহলে আমরা এগুলা কনসেপ্ট বুঝে ফেলেছি। এবার আমরা মূল জায়গাটাতে চলে যাই, ঠিক আছে? তাহলে আমাদের মূল জায়গা কি? আমাদের একটু এবার যে কনসেপ্টটা ক্লিয়ার করা লাগবে, ভেক্টর। আমরা এবার চলে আসলাম তাহলে নদী ও নৌকা। তো মজার কথা, আমি যখন ধরো অফলাইনে ক্লাস নিতাম, ছেলেদের ব্যাচে জিজ্ঞেস করি ভাইয়া নদী কি, বলে ভাই একটা মেয়ের নাম। দিয়ে বলি বৃষ্টি কি, বলে মেয়ের নাম। তো খুব দুঃখ তারা প্রকাশ করে, ঠিক আছে ভাই, আমাদের বইয়ে নদীও মেয়ের নাম, বৃষ্টিও মেয়ের নাম, ছেলেরা কি দুঃখ করলো? তো আমিও আসলে অত চিন্তা করিনি। তো একদিন মেয়েদের ব্যাচে গিয়ে জিজ্ঞেস করলাম, ভাইয়া দেখো তো ছেলেদের দুঃখ কি করা যায়? তো একটা মেয়ে বলতেছে ভাই ভেক্টর কার নাম? দেখি ওরে বাবা, মজার কথা, তো ভেক্টর তো আবার ছেলের নাম, তাই না? তো নদী আর নৌকার অঙ্ক খুব সোজা। দেখো মেডিকেল এখান থেকে ছোট্ট জিনিস আসতে পারে, ম্যাথ তো আসবে না, খুব ছোট ছোট কনসেপ্ট আসতে পারে। দেখো তাহলে নদী, এটা ধরো পদ্মা নদী, রাজশাহীতে পদ্মা নদী আছে। তো নদী এই বরাবর ধরো বয়ে যায়, মানে ধরো এই যে পদ্মা নদী ধরো গোটা বাংলায় বইতে 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 এখান থেকে ইন্ডিয়ায় গিয়ে গঙ্গা হয়ে গেছে। তো আমরা যদি এই বরাবর যাত্রা শুরু করি, আমরা কিন্তু নদী পার হতে পারবো না, আমরা চলতেই থাকবো। ভালো করে খেয়াল করো, নদী পার হতে পারবো আমরা পার হতে পারবো না। তাহলে আমরা নদী পার হই কোন বরাবর? প্রস্থ বরাবর। এটাও কিন্তু এমসিকিউ। তাহলে আমরা নদী পার হই কোন বরাবর? নদী পার হই, আমরা নদী পার হই প্রস্থ বরাবর। প্রস্থ বরাবর আমরা নদী পার হই প্রস্থ বরাবর, ঠিক আছে? এবার দেখো তাহলে এখানে আমাদেরকে একটা ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট দেখতে হবে। তাহলে আমরা ধরে নিই, অঙ্ক করা লাগবে না এখান থেকে, আমরা ধরে নিই একটা নদীর প্রস্থ হচ্ছে ডি, ঠিক আছে? তো নদীতে নৌকাও আছে, স্রোতও আছে। ধরো এই নদীতে এইখান থেকে এই দিক বরাবর স্রোত কাজ করে। তাহলে আমরা চিন্তা করে নিলাম যে স্রোতের বেগ ইউ, আর নৌকার বেগ আমি, দেখো নৌকার তিনটা উপায়ে যাত্রা শুরু করতে পারি। এমনেও যাত্রা শুরু করতে পারি, এমনেও যাত্রা শুরু করতে পারি, এমনেও যাত্রা শুরু করতে পারি। তাহলে এই তিনটার যে কোনো একটা হবে আমার নৌকার বেগ ভি। তাহলে এই ভি এটা হবে নৌকার বেগ, ঠিক আছে? এখন এখান থেকে দেখো কি কি ইম্পর্টেন্ট জিনিস আমার ক্লিয়ার করতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। ভেক্টর হলো একটা গুণ, এর আচ্ছা দেখো এখান থেকে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা কিছু জিনিস খেয়াল করতে হয়। তো গতিবিদ্যা চ্যাপ্টার পড়ার পর এটা আসলে খুব ইজি হয়ে যায়। তাহলে প্রথম কোশ্চেন এখান থেকে, আজকের মনে হয় 12 নম্বর কোশ্চেন। দেখো তাহলে কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে একটি ভেক্টরকে, একটি ভেক্টরকে কয়টি উপাংশে ভাগ করা যায়? কয়টি উপাংশে ভাগ করা যায়? কয়টি উপাংশে ভাগ করা যায়? বলো দেখি কয়টা উপাংশে ভাগ করা যায় একটা ভেক্টরকে? দুইটি, তিনটি, অসংখ্য। দেখি তাড়াতাড়ি বলো, একটা ভেক্টরকে কয়টা অংশে ভাগ করা যায়? একটা ভেক্টরকে, বাহ দেখতেছে অনেকে আগে উত্তর দিয়ে দিয়েছে, ফ্যান্টাস্টিক। এই অনেকে আবার ভুলে উত্তর দিয়েছে, অনেকে বলতেছে দুইটি, অনেকে বলতেছে অসংখ্য। একটা ভেক্টরকে দুইটি, অসংখ্য। মনে রাখবা একটা ভেক্টরকে ভাই আমরা অসংখ্য ভাগে ভাগ করতে পারি। আমি যদি মনে করি ধরো তোমার কাছে এই একটা ভেক্টর আছে, এই ভেক্টরটা 100টা ভেক্টরেরও লব্ধি হতে পারে। তার মানে একে আমরা ভেঙে এই দিকে নিব, একটু এদিকে আর একটু নিব, মানে এটা আমার মেন ভেক্টর ছিল, একটু এদিকে নিব, একটু এদিকে নিব, একটু এদিকে নিব, পসিবল, কোনো প্রবলেম নাই, অবশ্যই নিতে পারি আমি, কোনো সমস্যা নেই নিলে। তাহলে এটাও নেওয়া পসিবল। তার মানে একটা ভেক্টরকে অসংখ্য ভেক্টর হিসেবে ভাগ করা যায়, ঠিক আছে? তো আমরা যেটা করব, আমরা আমাদের অঙ্কের জন্য সব সময় একটা ভেক্টরকে দুইটা অংশে ভাঙবো, তাহলে আমাদের অঙ্কটা সহজ হবে। তাহলে আমরা যখন অঙ্ক করব, আমরা অঙ্কের জন্য আমরা একটা ভেক্টরকে দুইটা অংশে ভাঙবো, ঠিক আছে? অঙ্কের জন্য আমরা একটা ভেক্টরকে কয়টা অংশে ভাঙবো? আমরা ম্যাথে মানে ফিলিংসে দুইটা অংশে ভাঙবো, দুইটি এবং লম্বালম্বি অংশে ভাঙবো। তাহলে আমাদের কাজগুলো ক্লিয়ার। তাহলে আমরা কি করব? দেখো আমরা যে কোনো একটা দিক বরাবর ভি ধরে নিলে আমরা বেগটাকে দুইটা অংশে ভেঙে ফেলবো। কেমন করে ভাঙবো? দেখো ধরো আমরা এই বরাবর ভাঙলাম, এই বরাবর ভাঙলাম, মানে দুটা লম্বা লম্বা অংশ ভাঙবো। তার মানে কি ভেঙে ফেললাম, মানে কি এই বেটার নাই, এই টাটা বাই বাই হয়ে গেছে।
তাহলে এখন জাস্ট মনে করবা এই নদী নৌকার যে কোনো কনসেপচুয়াল সমাধানের জন্য এইটুকুটাই যথেষ্ট ভাইয়া। তোমরা কি মনে রাখবা, তোমরা জাস্ট মনে রাখবা তোমার এই ভেক্টরটাকে তো তুমি ভেঙে ফেলেছো, তোমার কাছে তাহলে এখন 3টা ভেক্টর আছে, এটা মনে রাখবা, তাহলে অঙ্ক শেষ। তাহলে তোমার কাছে এখন 3টা ভেক্টর আছে, কি কি? এই বরাবর একটা আছে ইউ, এই বরাবর আরেকটা আছে ভি কস আলফা, যদি তোমরা এই অ্যাঙ্গেলটাকে আলফা ধরো, আর এই বরাবর আরেকটা লাঠি আছে সেটা হচ্ছে ভি সাইন আলফা। এই 3টা ভেক্টরের খেলা এখন, আর কিছু না। জাস্ট মনে রাখবা এই 3টা ভেক্টরের খেলা হচ্ছে নদী নৌকার অঙ্ক, আর কিছুই না। তাহলে এখান থেকে দেখো তোমাদের আর 2টা কোশ্চেন করালেই তোমাদের মেডিকেলের জন্য কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। দেখো তাহলে কি কি কোশ্চেন। তাহলে কোশ্চেন নাম্বার 13, কোশ্চেন নাম্বার 13, নৌকার চেয়ে স্রোতের বেগ বেশি হলে, বেগ বেশি হলে নদী কি পার হওয়া সম্ভব? নদী পার হওয়া সম্ভব? নদী পার হওয়া কি সম্ভব? তাহলে খুবই সোজা অপশন এটা, ইয়েস এবং নো। তাড়াতাড়ি কমেন্ট করো, নদী কি পার হওয়া সম্ভব নাকি সম্ভব না? স্রোতের বেগ যদি নৌকার বেগের থেকে কম হয়, নদী কি পার হওয়া সম্ভব নাকি সম্ভব না? তাহলে দেখতেছি সবাই সম্ভব বলছো, অনেকে অনেকে বলছো সম্ভব না। রাজশাহী ভাষা ভাই আসলেই খুব কিউট। তাহলে অনেকে বলছো হ্যাঁ, আরে আল্লাহ, একজন বলছে নৌকা উড়ে যাবে, তো কিচ্ছু হবে না নৌকার রে ভাইয়া। দেখো তাহলে মজার কথা, দেখো এই জায়গাটাতে যদি আমরা আসি, একটা জিনিস খেয়াল করো ভাইয়া, যদি নৌকার সামান্যতম বেগ থাকে, একটা জিনিস খেয়াল করো ভাইয়া, আমি বলেছি এখানে এই 3টা লাঠির খেলা, আর কিচ্ছু নাই। যদি নৌকাতে সামান্যতম বেগ থাকে তাহলে এই জিনিসটা থাকবে। ভি সাইন আলফা যদি থাকে, এই এবং এই ভি সাইন আলফার সাথে পুরোপুরি লম্ব, তার মানে এরা কি করতে পারবে, একে ঠেলে এদিকে নিয়ে চলে যেতে পারবে। তো ঠেলে ইন্ডিয়া নিয়ে চলে গেল, কোনো সমস্যা নাই। বাট তুমি যদি এখান থেকে যাত্রা শুরু করো, তুমি ইন্ডিয়া যাও, কোনো প্রবলেম নাই। বাট তুমি এই পারে তো গেলা, এটা যেহেতু থাকবে তুমি এই পারে যাবাই। সো স্রোতের বেগ যা ইচ্ছা তাই হোক, নৌকাতে সামান্যতম বেগ থাকলেই নদী পার হওয়া যাবে। ভালো করে খেয়াল করো ভাইরা, নদী পার হওয়া যাবে। স্রোতের বেগ বেশি হোক কম হোক, নদী পার হতে কোনো প্রবলেম নাই, এক ফোঁটাও প্রবলেম নাই। এই কোশ্চেনটা তোমরা যদি আবার মুখস্থ করো তাহলে আবার হবে না। দেখো কি করতে হবে, এখানে জাস্ট একটুখানি চেঞ্জ করে দেবো। দেখো আরেকটা কোশ্চেন হয়ে গেল। তাহলে কোশ্চেন নাম্বার কত? 14 আজকের দিনের। কি কোশ্চেন? নদী, এখানে বললাম সোজাসুজি পার হওয়া যাবে, সোজাসুজি পার হওয়া যাবে। দেখো কি কতটুকু চেঞ্জ করলাম, জাস্ট নদী কি সোজাসুজি পার হওয়া যাবে? দেখো নদী কি তাহলে সোজাসুজি পার হওয়া যাবে? এবার দেখি তোমরা উত্তর দাও। নদী কি সোজাসুজি পার হওয়া যাবে? দেখি 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 দেখি, অনেকে উত্তর দিচ্ছ কি না 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 না, ফ্যান্টাস্টিক, না অবশ্যই না। তাহলে আমরা একটু কনসেপ্টটা খেয়াল করে দেখি। দেখো আমি তখনই সোজাসুজি পার হতে পারবো যদি এই 2টা ভেক্টরের লব্ধি শূন্য হয়। ভালো করে খেয়াল করো, কারণটা কি, এই 2টা লাঠি যদি শূন্য হয়ে যায় আমি খাড়া চলে যাবো। বেসিকটা ভালো করে বোঝো, যদি এই লাঠি আর এই লাঠি মিলে 0 হয়ে যায়, মানে নাল ভেক্টর হয়ে যায়, তাহলে এটা আর এটা গায়েব, তাহলে আমি বরাবর খাড়া চলে গেলাম। কি সমস্যা? তার মানে কি হতে হবে, এটা এবং এটার যোগফল 0 হতে হবে। এটার কনসেপ্ট কি, ইউ প্লাস ভি কস আলফা সমান 0 হতে হবে। কোনোভাবে যদি ইউ গ্রেটার দেন ভি কস আলফা হয়ে যায় তাহলে কোনোদিন এটা 0 হবে না। 0 না হলে কি হবে, নদী কোনোভাবেই তুমি সোজাসুজি পার হতে পারবা না। বুঝতে পারছো? তাহলে যদি স্রোতের বেগ বেশি হয় তুমি পার হতে পারবা, বাট সোজাসুজি পার হতে পারবা না, সোজাসুজি পার হতে পারবা না। ঠিক আছে, তাহলে এই জিনিসটা মনে রেখো, এইটুকুরা আসতে পারে। তাহলে আমরা এবার নদী নৌকা থেকে আমরা বের হয়ে যাই, এবার আমরা একটু মজার কনসেপ্টে চলে যাই। ঠিক আছে, তাহলে আমাদের ওমা আমার মোবাইলে দেখি আবার চার্জ নাই, এটা কোন ধরনের ঘটনা? আচ্ছা চেক করি আমি একটু। ঠিক আছে, কতখানি চার্জ আছে, চার্জের কেন এরকম আকাম হলো এটা বুঝতে পারলাম না। আচ্ছা চার্জ একটু কম আছে, দেখি যতক্ষণ চেষ্টা করি আমি শেষ করার। আচ্ছা
এবার আমরা খুব বাচ্চা কিছু জিনিস দেখাবো। এখানেও এমসিকিউ তোমরা মারাত্মক ভুল করবা পরীক্ষায় আসলে, আমি জানি, এবং আসে তো এই জিনিস প্রচুর আসে। ত্রিভুজ সূত্র তোমরা সবাই জানো, তাও আমি এখন দেখাবো, দেখো তোমরা বুঝতে পারবা। ধরো এই হলো ত্রিভুজ সূত্র, কোনো সমস্যা নাই। তো এরকম করে ত্রিভুজ দেওয়া থাকে, ধরো এটা একটা পি ভেক্টর, একটা কিউ ভেক্টর, একটা আর ভেক্টর। মেডিকেলে সাধারণত ছবি দিয়ে কোশ্চেন আসে না, এটা আসার সম্ভাবনা কম, তবে ভার্সিটিতে আবার আসে। তো ধরো এই যে তিনটা ভেক্টর বললাম, তো তোমাদের এখান থেকে বলে ত্রিভুজ সূত্র অনুযায়ী নিচের কোনটি সঠিক, এই ছবি দিয়ে বলে কোনটি সঠিক। তো কোনোভাবে আসতেও পারে, ঠিক আছে, এখন সফটওয়্যার দিয়ে কোশ্চেন করা হচ্ছে, তো আগে তো তা হতো না। এই অঙ্কগুলো করার সময় কি করবা, একটা যে কোনো দিক ধরে নিবা। তো ধরো আমাদের রাজশাহীকে ঘুরতে গেলে কই যাবো, কক্সবাজার যাবো, তো ঘুরি, চলো এখান দিয়ে যাই, আমরা কোথায় যাই, চলো কক্সবাজার যাই। তা আমার এই ঘোরার দিকের সাথে, এই ঘোরার দিকের সাথে যারা যারা মিলবে তাদেরকে প্লাস দেবো, যারা যারা মিলবে না তাদেরকে মাইনাস দেবো। তাহলে দেখো আমি এদিকে যাচ্ছি, পি ভেক্টরটাও এদিকে যাচ্ছে, তাহলে আমরা প্লাস পি দিলাম। আমি এদিকে যাচ্ছি, ঘোরার দিকটাও এদিকে যাচ্ছে, প্লাস কিউ দিলাম। আমি এদিকে যাচ্ছি আর এদিকে যাচ্ছে, তাই কি হবে, উল্টা, মাইনাস আর দিলাম, সমান। ভালো করে খেয়াল করে, এখানে একটা লাইন লিখলাম, একটু পরে এমফাসাইজ করতেছি, মানে আমি জাস্ট আমার ঘোরার দিকের সাথে মিলাবো, মিললে প্লাস দেবো, না মিললে মাইনাস দেবো, ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এখন দেখো এখান থেকে তোমাদের একটা কোশ্চেন করি, কোশ্চেন নাম্বার 15। ভালো করে চোখটা খুলে উত্তর দিবে, নাহলে আবার ভুলে যাবে। ঠিক আছে, দেখো পি কিউ আর দিয়ে দিছি, দিয়ে বললাম কোনটি সঠিক, চোখ খুলে উত্তর দিবা। কিউ মাইনাস আর, কিউ মাইনাস আর, তাড়াতাড়ি উত্তর দাও, দেখি কোনটা সঠিক বলতে পারো কিনা, কোনটা সঠিক বলতে পারো কিনা দেখি। চোখ বন্ধ করে ক্লাস করা, আমি আল্লাহ, চোখ বন্ধ করে ক্লাস করলে কেমন করে হবে রে ভাই, দেখি কয়জন পারে। অনেকে বলছো বি, অনেকেই বি, আবার অনেকে ডি। নাহিদ হাসান বলছো ডি, অপশানগুলো খেয়াল করো। ইয়েস, 100-এর নিচে নেমে গেছে, তার মানে আমরা এখনই ক্লাস শেষ করে দেবো, ঠিক আছে। আর একটা জিনিস দেখায় ক্লাস শেষ, ওকে, আর একটা জিনিস দেখায় ক্লাস শেষ। তোমরা যেহেতু ছুটি চাচ্ছ, ছুটি দিয়ে দেবো, ভেরি গুড, নো প্রবলেম অ্যাট অল। আমি এত কষ্ট করে গরম গরমে ক্লাস নিয়ে লাভ আছে? তাহলে চোখ বন্ধ করে লিখলো ডি, এটা আবার কেমন করে কথা হলো? তাহলে অনেকেই বি লিখছো, ভাইরা খেয়াল করো। একটা জিনিস মনে রাখবা, তোমাদের একটু আগে পড়াইছি আমি, কি পড়াইছিলাম, নাল ভেক্টর, নাল ভেক্টর, এই জিনিসটা একটা ভেক্টর। তো কখনো মনে রাখবা, যোগ বা বিয়োগ করে রাশির পরিবর্তন হয় না, দুই বা ততোধিক ভেক্টরের যোগফল ভেক্টরই হবে, বিয়োগফল ভেক্টরই হবে। তার মানে তুমি যেহেতু এখানে 2-3টা ভেক্টর যোগ করতেছো, তার উত্তর অবশ্যই একটা ভেক্টর রাশি হবে। এখানে এটা কিন্তু ভেক্টর রাশি না, এটা কিন্তু ভেক্টর রাশি না, এটা যেহেতু ভেক্টর রাশি না, এটা উত্তর হবে না, উত্তর হবে ওটার ভেক্টর ফর্মটা, সুতরাং ডি উত্তর। এই কোশ্চেনটার উত্তর হচ্ছে ডি, এটা হচ্ছে উত্তর। মানে নাল ভেক্টর, এই চিহ্নটা খেয়াল করতে হবে। তুমি যদি প্রথমে এ উত্তর দাগায় দাও তাহলে কিন্তু হবে না ভাইয়েরা, জাস্ট নাল মানে দেখতে হবে যে প্রত্যেকটার মধ্যে কোনটা ঠিক আছে। সো এটার উত্তর হবে ডি, ঠিক আছে, বি এটার উত্তর হবে না। এখানে লাস্টে এই যে নাল ভেক্টর, এই জায়গাটা খেয়াল করতে হবে। এই খেয়াল না করার জন্য তো তোমরা বুঝতেই পারো না যে ভাই এখানে ভুল হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার একটা আজকে আর 2টা কোশ্চেন করাবো, লাস্টের আগের কোশ্চেন 16 নম্বর কোশ্চেন, খেয়াল করো। তোমরা তো সবাই সামান্তরিক সূত্র করেছো আমি জানি, ঠিক আছে, তোমরা সবাই সামান্তরিক সূত্র করছো আমি জানি, তোমরা সবাই সামান্তরিক সূত্র যেহেতু করছো, ভেরি ইজি। তাহলে এখানে একটা পি দিলাম, এখানে একটা কিউ দিলাম, তো পি কিউ দিলাম, এখন এটাকে লোভ দিয়ে আর দিয়ে দিলাম। তোমরা আমাকে বলো ছবিটি কি ঠিক, ছবিটি সামান্তরিক সূত্র মতে ঠিক, ছবিটা কি ঠিক? 1 নম্বর অপশান ইয়েস, 2 নম্বর অপশান নো। দেখি তোমরা পারো কিনা।
ছবিটা ঠিক নাকি ভুল, এটাও দিয়ে দিলাম, ধরো এটা আলফা, এটা থিটা, আমার কোনো সমস্যা নেই। ছবিটা ঠিক নাকি ভুল একটু তাড়াতাড়ি বলো দেখি, আবার তোমরা 100 বানাই ফেলছো। বলো যে ছবিটা ঠিক নাকি ভুল, ছবিটা ঠিক নাকি ভুল, ছবিটা ঠিক নাকি ভুল। মেহেদি হাসান হৃদয় বলেছো ঠিক, মারিয়া রহমান বলেছো ঠিক, সাদিয়া আফরিন ঠিক, স্বরূপ সরকার বলেছো নো, ফারজানা আক্তার ঠিক, আব্দুল গফরান ইমন ঠিক। না ভাইয়া বেশি কেন লাইভ? আচ্ছা তাহলে অনেকেই বলছো ঠিক। ও মা, তাহলে তো তোমাদের বেসিকে ভালো সমস্যা। ভাইরা খেয়াল করো, এই ছবিটা ভালো খুবই গুরুত্বপূর্ণ জিনিস। যে কোনো পিওর টিচার ভুল করেও যদি তোমরা বইটা রিটেনে এই ছবিতে অঙ্ক করো, কেটে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই ছবিটা ঠিক না, এটার উত্তর হচ্ছে নো। খেয়াল করো ভাইরা, এই ছবিটা ঠিক না। কেননা আমরা এই যে ধরো একটা ভেক্টর রাশি, এই যে এরকম করে একটা তীর দিলে এটা একটা ভেক্টর বোঝায়, এর একটা তাৎপর্য আছে, ঠিক আছে? এটা যেমন তেমন ভেক্টর না। এই যে আমি একটা তীর দিলাম না, এই একটা তীর দেওয়ার একটা মিনিং আছে ভাইরা। এই যে তীর দিলাম, একটা তীর দিলে কি বোঝায় জানো? এই যে যখন আমি তীর দিলাম, তীর দেওয়া মানে সে একসাথে দুইটা জিনিস তোমাকে আইডেন্টিফাই করাই দিচ্ছে। একটা হচ্ছে মান, আরেকটা হচ্ছে দিক। তো দেখো এই তীরটা পুরোপুরি ভেক্টরটা দিকও প্রকাশ করছে, মানও প্রকাশ করছে। তুমি এই পর্যন্ত পি দিয়েছো, এখানে কিউ দিয়েছো, আর আর কে সামান্তরিকের এই মাঝখানে দিয়ে দিয়েছো, জিনিসটা হইল না ভাই। সামান্তরিক সূত্রের বেসিকটা কেমন জানো? তুমি যদি এইটা যদি তোমার একটা বাহু হয়, এটা যদি তার সন্নিহিত বাহু হয়, এদের ঠিক কর্ণটা তুমি যদি স্কেল দিয়ে মাপো ভাই, কর্ণটা যেই সাইজ পাবা, মানে তুমি যদি এখানে সামান্তরিকে এই কর্ণটা স্কেল দিয়ে মাপো, এই পুরো সাইজটাই এর মান হবে, আর দিকটাই বরাবর হবে। সুতরাং তোমাকে লব্ধি অবশ্যই এখানে দেওয়া লাগবে ভাই, এখানেই দিতেই হবে, না দিলে হবে না। তাই তোমাকে যেখানে সেখানে ভেক্টরের অঙ্ক করার সময় তীর চিহ্ন দিবে না, অঙ্ক কিন্তু ভুলে যাবে, ঠিক আছে, রিটার্নে করতে গেলে। আর এমসিকিউ এর জন্য ভাই খেয়াল করো, এই জায়গাটা কিন্তু ভুল, ঠিক আছে? তার মানে খেয়াল করবা, এই মানের জন্য না ভাই, এটা আমার ছুটে গেছে, এখানে মান দিলেও এটা কোনো মিস্টেক না, এটা স্লিপ অফ দ্য পেন হতেই পারে। এখানে যদি পি হয়, এখানে যদি কি হয়, দেখো ছবি কেমন করে আঁকবা খেয়াল করো। আমি ছবি একটা সুন্দর করে এঁকে দেখাই তোমাদের, ঠিক আছে? একটা সামান্তরিক সূত্রের একবারে কোনায় করে ভেক্টরের তীর চিহ্নটা দিবা, নাহলে কিন্তু হবে না ভাইরা। মানে এই ধরো, এটা যদি তোমার পি ভেক্টর হয়, এটা যদি তোমার কিউ ভেক্টর হয়, লব্ধি ভেক্টর এই যে মানে পুরাপুরি তার কর্ণটাকে নিতে হবে, এইটা লব্ধি ভেক্টর আর হবে। খেয়াল করো ভাইয়া, তীর চিহ্ন এখানে হবে, এইখানে অন্য কোনো জায়গায় ইচ্ছা মতো দিলে সামান্তরিক সূত্রের ছবিটা আসলে কখনোই ঠিক হয় না। আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে কেন এটা ভুল। অনেকে আজকে জানলা, যাই হোক, আমার ক্লাস করলে সবাই বলে ভাই খালি নতুন জিনিস শিখলাম। যাই হোক, চেষ্টা করি সবসময় বেসিক থেকে সব কিছু ডেলিভার করতে, ওকে? তো তোমাদের ভালো লাগতে পারে, অনেকের ভালো নাও লাগতে পারে, কিন্তু আমি দেখেছি ভাইয়া, যতজনই বেসিক থেকে ডেভেলপ করে এরা মেডিকেলেও চান্স পায়, বুয়েটেও চান্স পায়। আমাকে অনেকে জিজ্ঞেস করেছে ভাই সব জায়গায় চান্স পাওয়ার রহস্য কি? আমি আমার সিএসসি ডিপার্টমেন্টে আমার ব্যাচে দেখেছি মোস্ট অফ দিস অনেক স্টুডেন্ট মেডিকেলে অনেক টপ টপ জায়গায় চান্স পাইছে। ডিএমসিতে বুয়েটে এক জায়গায় চান্স পাওয়া কতজনকে দেখছি। মেন বিষয়টা হচ্ছে বেসিক। তোমার যদি বেসিক ডেভেলপ ঠিক থাকে, তুমি অবশ্যই চান্স পাবা, চান্স কেউ আটকাইতে পারবে না ইনশাল্লাহ, তোমার যদি শরীর স্বাস্থ্য ভালো থাকে। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটা বুঝে ফেললাম, ঠিক আছে? এবার আমরা ছোট্ট করে এই বছরের মেডিকেলে, আমার যদিও এটা আমার ইউটিউব চ্যানেল, এই যে বেসিক ফিজিক্স ইস্তেক কবি রাতুলে আছে, এই বছরের কোশ্চেন, ঠিক আছে? এই কোশ্চেনটা দিয়ে আমরা একটু গ্রেডিয়েন্টের বেসিকটা শিখে ফেলবো। তাহলে এটা মেডিকেল অ্যাডমিশন কত, এটা 20-21 মনে হয়, হ্যাঁ 20-21-এর কোশ্চেন, ঠিক আছে? তাহলে মেডিকেল অ্যাডমিশন 20-21-এর এই কোশ্চেনটা আমরা ভালো করে একটু দেখি তোমরা যারা যারা আমার ক্লাস দেখেছো ইনশাল্লাহ পারবা। তো আমরা একটু শুরু করি, দেখি, ঠিক আছে? কোশ্চেনটা ছিল এরকম, ম্যাগনিটিউড অফ গ্রেডিয়েন্ট, আমাদের তাহলে 18 নম্বর কোশ্চেন আজকে। ম্যাগনিটিউড অফ গ্রেডিয়েন্ট এবং স্কেলার কোয়ান্টিটি এর সম্পর্ক কেমন? এ নাম্বার অপশানে ছিল প্রপোর্শনাল। বানান ভুলে গেছি যে প্রপোর্শনাল। আচ্ছা, বানান ভুল হতে পারে, বুঝছো? কারণ বানান অনেকদিন পর লিখতেছি। ডিসপ্রপোর্শনাল, তাই একটাতে এস দিলাম, একটাতে টি দিলাম।
প্রপোর্শনাল, ডিসপ্রপোর্শনাল, অপোজিট, ইকুয়াল। প্রপোর্শনাল, ডিসপ্রপোর্শনাল, অপোজিট, ইকুয়াল। আচ্ছা, প্রপোর্শনাল, ডিসপ্রপোর্শনাল, অপোজিট, ইকুয়াল। ঠিক আছে ভাইরা, প্রপোর্শনাল, ডিসপ্রপোর্শনাল, অপোজিট, ইকুয়াল। প্রপোর্শনাল, ডিসপ্রপোর্শনাল, অপোজিট, ইকুয়াল। তাড়াতাড়ি কমেন্ট করো ভাইরা। ওরে মারে, এরা তো কোচিং এর সলিউশন দেখে ভুল সলিউশন দিতে দিতে ব্যস্ত। প্রপোর্শনাল, এই কোন বইয়ে লেখা আছে প্রপোর্শনাল? আমাকে দেখাও তো, আমাকে পাঠাও। যারা যারা বইয়ের ভুল রেফারেন্স দিবা, বইয়ে কোনোদিন এই লাইন নাই, আমি চ্যালেঞ্জ দিয়ে বলে দিতে পারবো। তাই বই পড়বা, বুঝে শুনে পড়বা, না বুঝে পড়বা না, ঠিক আছে? এবং একটা জিনিস মাথায় রেখো, সবসময় আগের বছরে যে কোশ্চেনটা এসেছিল নতুন এডিশনে, ওইটা কিন্তু থাকেই, আমাদের টাইমেও এসেছিল রেক্টেঙ্গুলার হাইপারবোলা। কিন্তু তোমরা যখন পরীক্ষায় যাবে, তোমাদের বই সব কোশ্চেন অ্যান্সার থাকবে না, বেসিক ক্লিয়ার হতে হবে। তো তোমরা সবাই উত্তর দিচ্ছ প্রপোর্শনাল। প্রপোর্শনাল, ওরে আল্লাহ রে, প্রপোর্শনাল বলতে বলতে ভরে গেল এরা। তো প্রপোর্শনাল এটার উত্তর হবে না। ঠিক আছে ভাইয়া, আর বেশিক্ষণ রাখবো না, কারণ আসলে অনলাইনে টানা তাকিয়ে থাকা কষ্টকর। তো এইটার উত্তর হবে অ্যাকচুয়ালি ডিসপ্রপোর্শনাল। তো আমি একটু দেখাই দিই ছোট্ট করে, আর 1 মিনিট টাইম, একটু কষ্ট করে থাকো। দেখো, গ্রেডিয়েন্ট মানে কি? গ্রেডিয়েন্ট মানে, আমি এক কথাই বলি, গ্রেডিয়েন্ট মানে স্লোপ। তাহলে স্লোপ মানে কি ভাইরা? স্লোপ মানে হচ্ছে ঢাল। তাহলে গ্রেডিয়েন্ট মানে আমি বলি 3D ঢাল। তাহলে গ্রেডিয়েন্ট মানে আমি কি বলি ভাইরা? 3D ঢাল। তাহলে জিনিস একটা খেয়াল করো, গ্রেডিয়েন্ট আমি যদি তোমাকে বলি, গ্রেডিয়েন্টের এই ভিতরে কেবলমাত্র একটা স্কেলার রাশি বসানো যায়, ভেক্টর রাশির কখনো গ্রেডিয়েন্ট হয় না। তাহলে এই জিনিসটার কি করতে হয়? ত্রিমাত্রিক ঢাল বাইর করব, ত্রিমাত্রিক ঢাল। তাহলে যে কোনো জিনিসের যদি আমরা ঢাল বের করি, ভালো করে তোমাদের দেখাই, ধরো একটা ফাংশন, যদি সহজ কথা একটু এক্সাম্পলে হয়ে যাবে, যদি একটা ফাংশন এক্স স্কোয়ার হয়, আমি যদি একে এক্স এর সাপেক্ষে ঢাল বাইর করি, এটা কিন্তু 2x হয়ে যায়। ভালো করে দেখো, তাহলে এই 2x আর এক্স স্কোয়ার, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। এটা দেখো, এটা হচ্ছে গ্রেডিয়েন্টের মান, এটা হচ্ছে গ্রেডিয়েন্টের মান, আর এটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। দেখো ভালো করে দেখো, এইটা আর এইটা, এটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, আর এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। তাহলে গ্রেডিয়েন্ট আর স্কেলার কোয়ান্টিটি সম্পর্কে দিয়েছে, ভালো করে খেয়াল করো। তাহলে স্কেলার কোয়ান্টিটি আর গ্রেডিয়েন্ট, এটা কি সমান হচ্ছে? তার মানে সমান না। কোনোভাবে মাইনাস আসছে, এখানে তো আসছে না, মানে জেনারেল কেসে মাইনাস আসে না, তার মানে অপোজিটও না। আরে ভাই, এক্স স্কোয়ারে যদি এক্স স্কোয়ার আর এক্স, এটা তো প্রপোর্শনালও না, এরা বর্গের সমানুপাতিক হচ্ছে এই কেসে, তার মানে এটা প্রপোর্শনালও না। তাহলে কি থাকে? ডিসপ্রপোর্শনাল। এটা হচ্ছে উত্তর, খুবই সিম্পল। মানে এদের মধ্যে সম্পর্কে তুমি ডাইরেক্ট প্রকাশ করতে পারো না। তার মানে গ্রেডিয়েন্ট আর স্কেলার কোয়ান্টিটি সম্পর্ক হচ্ছে ডিসপ্রপোর্শনাল। তাহলে বোঝো, এটা তোমাদের কোনো বইয়ে কিন্তু লেখা নাই, ঠিক আছে? ম্যাগনিটিউড মানে মান ভাইয়া, মান। ম্যাগনিটিউড মানে হচ্ছে মান, মানে এই যে 2x এর এই মান, ম্যাগনিটিউড মানে হচ্ছে মান। তার মানে দেখো, এগুলো কিন্তু তোমাদের বইয়ে ছিল না, ঠিক আছে? নন থাকলে আমি নন দেখাইতাম, অবশ্যই নন থাকলে অবশ্যই নন হবে, কারণ অনেক কেসে আমরা অন্যটা বানাইতে পারি, কোনো সমস্যা নাই। তাহলে ম্যাগনিটিউড অফ গ্রেডিয়েন্ট আর স্কেলার কোয়ান্টিটির মধ্যে সম্পর্ক হচ্ছে ডিসপ্রপোর্শনাল। এই জিনিসটাও মাথায় রাখতে হবে তোমাদের। মানে কোশ্চেনটা এরকম, আমরা আসলে গ্রেডিয়েন্ট বলতে কি বুঝি, ঠিক আছে? আমরা তাহলে ছোট্ট কথায় গ্রেডিয়েন্টের তাৎপর্যটা একটু তোমাদের বোঝাই দিই। 3টা জিনিস ছোট্ট করে এক লাইনে, তোমরা মেডিকেলের জন্য যেইটুকুটা মনে রাখবা, তোমাদের মেডিকেলে 3টা জিনিস আছে, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল। মানে মেডিকেলের জন্য এইটুকুটা মনে রাখলেই হয়। তাহলে গ্রেডিয়েন্টে আমরা কি করি জানো? আমরা গ্রেডিয়েন্টে একটা স্কেলারকে ভেক্টর বানাই, এটা দিয়ে আমরা পরিবর্তন মাপি, ঠিক আছে? এটা দিয়ে আমরা কি করি? পরিবর্তন মাপি। তো আমরা যখন এখানে স্লোপ, মানে আমরা এখানে এই অপারেটরটা যখন করি, তখন সম্পর্ক চেঞ্জ হয়ে যায়, তখন অবশ্যই সম্পর্ক চেঞ্জ হয়। কি হয় ভাইরা? সম্পর্ক চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? আর ডাইভারজেন্স আমরা কি করি? ডিতে ডাইভারজেন্স, ডিতে ডট, আমরা ডাইভারজেন্সের ডট করি, ঠিক আছে? যদি কোনোভাবে কোনো জিনিসের ডাইভারজেন্সের মান 0 হয়, তখন এটাকে আমরা বলি সিলিন্ডিকাল, আর যদি 0 না হয়, তাহলে আমরা বলি নন সিলিন্ডিকাল। কার্ল, তাহলে কার্ল, সিতে ক্রস, তাহলে আমরা এটাতে কি করব? ক্রস গুণন করব। কোনোভাবে যদি কার্লের মান 0 হয়, আমরা এটাকে বলি অঘূর্ণনশীল, ঠিক আছে? অঘূর্ণনশীল। যদি কার্লের মান 0 হয়, তাহলে আমরা এই জিনিসটা বলি, ঠিক আছে? মনে থাকবে।
আচ্ছা, যাই হোক, তো আমার মোবাইলের 1% চার্জ আছে, ঠিক আছে, যে কোনো টাইমে বন্ধ হয়ে যাবে। তো আমি চেষ্টা করলাম, ঠিক আছে, ঘেমে চুবড়ে তোমাদেরকে ভেক্টর অধ্যায়টা পুরাটা কভার করানোর। তো ভালো করে বলে দিই ভাই, মেডিকেলের জন্য কি আসে, ভেক্টরের যে বেসিক, আমি 18টার মতো কোশ্চেন দেখালাম একবারে বেসিকের উপরে। তার সাথে মূল্যে যে জিনিসটা আসে, ম্যাক্সিমাম টাইমে কোশ্চেন এসছে কোনটি ভেক্টর রাশি কোনটি স্কেলার রাশি। কোনো উল্টাপাল্টা ছন্দ মুখস্থ রাখলে পরীক্ষায় ভুলে যাবে ভাই, কারণ কোশ্চেনের টিচার এমন কোশ্চেনই সেট করার চেষ্টা করে যেটা মানুষ ভুল করে, যেমন চাপ, পীড়ন, পৃষ্ঠটান, সান্দ্রতার গুণাঙ্ক, এগুলোই সেট হবে। তো তুমি এত কিছু মুখস্থ করতে পারবে না। আমি যেভাবে ধারাবাহিকভাবে গেলাম না, এভাবে একবার প্র্যাকটিস করো, একটা কাজ করতে পারো, ভিডিও করে সায়েন্স আড্ডাতে পোস্ট দিতে পারো, আমার গ্রুপে পোস্ট দিতে পারো। ওই ভিডিওটা তুমি যে বললা না সিরিয়ালি ধারাবাহিকভাবে ধরো বলছো, বল থেকে ত্বরণ আসছে, ত্বরণ থেকে স্মরণ আসছে, তুমি জীবনেও ভুলবা না। তাহলে এটা হচ্ছে মেডিকেলের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। তারপরে কি, এই তাৎপর্যগুলো থেকে আসতে পারে, তারপরে ছোট ছোট জিনিস, কোনটাতে 2টা হবে কোনটাতে 3টা হবে, এই কেসগুলো থেকে আসতে পারে। ঠিক আছে ভাইয়া, তাহলে আশা করছি তোমরা এই জিনিসটা ভালো করে বুঝলে। আর আমি চেষ্টা করেছি তোমাদেরকে বোঝাতে। একটু কমেন্ট করে জানিও ভাইয়া, বা এখানে কমেন্ট করো, বা আমাকে জানিও, এখানে কমেন্ট করো যে আজকের ক্লাসটা কেমন লাগলো। খারাপ লাগলেও বলো, ভালো লাগলেও বলো, এতে ভালো লাগবে আমার। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।